আসসালামু আলাইকুম প্রিয় ইউএনবাসী। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে খুব মজাদার একটা টপিক, বাংলা প্রথম বর্ষের বিলাসী। একই সাথে মজাদার, আবার একই সাথে এটা বলতে পারো যে কষ্টে। তো এমনই একটা টপিক আমরা আজকে পড়বো। তোমাদের আসার কিছুক্ষণ অপেক্ষা করব, আমি তারপরে ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, আমি একটু দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আমি ক্লাসটা খুঁজে পেয়ে গেছি। ওকে, ঠিক আছে, আমি তোমাদের সামনে আসি, সাউন্ড থেকে শুরু করে সবকিছু ঠিক আছে। তো আজকে আমরা বিলাসীটা পড়বো। হ্যাঁ, আর আজকের এই ক্লাসটাতে আমি কোনো ধরনের স্লাইড ব্যবহার করব না, কারণ তোমরা অনেকেই বলছো স্লাইড আসলে প্রিন্ট আউট করা যায় না। এটা সত্যি কথা। আর যদি স্লাইডটা কালো হয় তাহলে আরো প্রিন্ট আউট করা যায় না। তো আমি যেগুলা স্লাইডে রাখতাম সেগুলাই আমি হচ্ছে তোমাদের ইয়েতে রেখে দিছি, কি বলে, পিডিএফ করে দিছি। 4 পেজ, বেশি না। এই 4টা পেজ তোমরা প্রিন্ট আউট করে লেখাপড়াটা করতে পারো, ঠিক আছে? এই সুবিধাটা আমি তোমাদেরকে দিতেই পারি। আর আগে যেই গদ্য পদ্য গুলা পড়াইছি, কয়টা হয়েছে? কবিতা হয়েছে 2টা, আর গল্প হয়েছে 2টা। অ্যাকচুয়ালি কবিতা হয়েছে হিসাবে 3টা, তাহারই পরে মনে যদি ধরি আমি, তাহলে কবিতা হয়েছে 4টা, আর 2টা রেইনকোট এবং মাসি পিসি। এগুলাও প্রত্যেকটা আমি এরকম ভাবে দিয়ে দিব যাতে তোমাদের প্রিন্ট করতে সুবিধা হয় এবং পড়তে সুবিধা হয়, ঠিক আছে? আহ এক এক করে সবাই জয়েন করো, এক এক করে সবাই জয়েন করো। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আচ্ছা, রেজাল্টটা না, ইবিআই রেজাল্টটা আমি বলি তোমাদের কে পাইছে। ওয়েট, ফাহিম রহমান। ফাহিম রহমান, এমডি ফাহিম রহমান। এটা কে? এমডি ফাহিম রহমান। আমি জানি না এটাকে, আমি পোস্টার পাবলিশ করব। এমডি ফাহিম রহমান। হ্যাঁ, এমডি ফাহিম রহমান। ও হচ্ছে এইচএসসি 26 ব্যাচ, এম কলেজ, মাইকেল মধুসূদন কলেজ, এম 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 সি, এই কলেজের স্টুডেন্ট। আর আহ, তোমাকে যদি একটু ফোন নাম্বারের লাস্ট 3টা ডিজিট বলি, আমি পোস্টার পাবলিশ পেজে দিয়ে দিব, সমস্যা নেই। ওর ফোন নাম্বার হচ্ছে, লাস্ট 3টা ডিজিট হচ্ছে 611, 611। ও প্রথম 1 ঘন্টায় বিনা ট্যাব চেঞ্জ করে কত পাইছে? 48, 50-এ। এই হচ্ছে রেজাল্ট। নীলিমা, আমি তো ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। হ্যাঁ, আচ্ছা, আমি ফাহিমের সাথে কালকে ফোনে কথা বলবো ইনশাল্লাহ। ফাহিম যদি ক্লাসটা দেখে থাকো বা ফাহিমের পরিচিত যদি কেউ থাকে, তবে আমি ফাহিমকে কল দিব কালকে। কল দিয়ে তোমার ঠিকানা চেয়ে তোমার টি শার্টটা আমি পাঠাই দিব। হ্যাঁ, ও কলেজে কেমনে দিল 26 ব্যাচ হয়ে? হয়তোবার ইচ্ছা এখানে পড়ার। এটা আমি কালকে ফোনে জিজ্ঞেস করবো। ও যদি ডেটা ঠিক মতো না দিতে পারে তাহলে তো টাটা বাই বাই। এখন একটু আসো, শুরু করি পড়াটা। হ্যাঁ, বিলাসী খুব মজাদার একটা টপিক, অসাধারণ টপিক, ঠিক আছে? তো এই যে বিলাসী, আহ কাজী আলামিন, রেইনকোট গল্পে নুরুল হুদা কি মারা যায় কি মারা যায় না এটা বলা তো মুশকিল। এটা তো ছোট গল্প, ছোট গল্পে তো আগামাথা কিছু বোঝা যাবে না। আহ
রাকিবুল ব্লগ খাবা নাকি? তো কাইটাই দিছে মেসেজ, দুরু ব্লগ মারার আগেই মেসেজটা গেছে গা। যাই হোক, এইবার দেখো আমাদের প্রাণের বিলাসী, হ্যাঁ, আমার প্রাণের বিলাসীকে আজকে আমি পড়াবো। খুবই ভালো লাগে এই বিলাসী, এই ক্যারেক্টারটা, একটা নায়িকা, কি সুন্দর স্বামী ভক্তি করবে। এটা বিলাসী না পড়লে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? মেয়েরা একটু দেখো, ব্যাপারটা বুঝো, এটা বুঝতে হবে ব্যাপারটা। আজকে আমরা কি পড়বো? বিলাসী। এটা লিখছে কেনা? এটা লিখছে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কি কি তোমার পড়তে হবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথমত তার জন্ম সালটা একটু মনে রাখবা। কত? 1876 সালের 15ই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। এর সাথে তার মৃত্যু সালটা একটু মনে রাখবা, যে 1938 সালের 16ই জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। এখন অ্যাডমিশনে প্লেসটা লাগে। অ্যাডমিশনের জন্য তোমাদের যে মেগা এক্সাম গুলো হবে না, এখানে একটু মনে রেখো যে জন্ম মৃত্যুর যে প্লেসটা, এটা তোমাদের লাগবে। হ্যাঁ, প্লেস। এখানে একটু খেয়াল করো, এখানে কোন প্লেস? এই যে বাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে, এই যে এই প্লেসটা না, এই প্লেসটা তোমার লাগবে। সরি, এই প্লেসটা মানে মনে রাখতেই হবে, উপায় নাই এটা ছাড়া। তাহলে এই প্লেসটা আমরা একটু দাগায় দিলাম। হ্যাঁ, প্রশ্নটা এরকম করতে পারি যে দেবানন্দ গ্রাম কোন জেলায়, অথবা হুগলি জেলার কোন গ্রামে। তাহলে এখান থেকে এমসিকিউ আমি মেগা এক্সামে দিচ্ছি, শিওর হয়ে থাকো। ঠিক আছে, এরবার দেখো তার পিতার নাম, মাতার নাম। ওকে, ভালো কথা। বাংলা সাহিত্যের সব থেকে জনপ্রিয় এই ঔপন্যাসিক। ঔপন্যাসিক কথাটার অর্থ তোমরা লিখে রাখো, যারা যারা উপন্যাস রচনা করেন। উপন্যাস, উপন্যাস রচনা করেন তাদেরকে আমরা বলি ঔপন্যাসিক। ঠিক আছে। সঙ্গীতজ্ঞ হিসেবে খ্যাতির সূত্রে ঘটনা চক্রে এক জমিদারের বন্ধু হয়েছিল। জীবিকার তাগিদে দেশ ছেড়ে গিয়েছিলেন বার্মা মুলুকে এবং মিয়ানমারে। আচ্ছা, এইখানে একটু তোমার মনে রাখতে হবে, এই যে 24 বছর বয়সে মনের ঝোঁকে মানে মনের ইচ্ছায় সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করে। ঠিক আছে, গৃহত্যাগ করে সে চলে যায় হচ্ছে ইয়েতে, বার্মা মুলুকে। বার্মা মানে মায়ানমারে। সেখানে মশার কামড় সইতে না পেরে আবার ব্যাক করে। এটা কিন্তু এই বিলাসী গল্পেই তোমরা পাবা। ঠিক আছে, মশার কাছে হেরে গেছে আর কি। এবার একটু দেখো, সঙ্গীতজ্ঞ হিসেবে খ্যাতির সূত্রে ঘটনাচক্রে এক জমিদারের বন্ধু হয়ে গেছিল। জীবিকার তাগিদে দেশ ছেড়ে বার্মাতে চলে গেছিল। শরৎচন্দ্র তার জীবনের নানা অভিজ্ঞতা ও সব বিচিত্র মানুষের চরিত্র ফুটিয়ে তুলেছেন তার বিভিন্ন উপন্যাসে। এখান থেকে একটা প্রশ্ন আমি তার করব, যে তার উপন্যাসে তিনি কি ফুটিয়ে তুলেছে। প্রশ্নটা আমি করব, কি ফুটিয়ে ফুটিয়ে তুলেছেন, তুলেছেন। মেগা এক্সামে যেভাবে প্রশ্ন হয়েছে ওভাবে করব। দেখো, বিশেষ করে সমাজের নিচু তলার মানুষ তার সৃষ্ট চরিত্রে অপূর্ব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে। নিচু তলার মানুষ মানে হচ্ছে, তোমরা বলতে পারো যে আন্ডার প্রিভিলেজ, যারা যারা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ। নিম্ন শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ। ঠিক আছে, এগুলো একটু দাগায় রাখো, যা বলতেছি মুখ দিয়ে যা বের হবে তাই কিন্তু সিলেবাস। একটু খেয়াল করো, কথাশিল্পী। কথাশিল্পী কাদেরকে বলা হয়? যারা গল্প গল্প ও উপন্যাস রচনা করে তাদেরকে কথাশিল্পী বলা হয়। গল্প ও উপন্যাস রচনা করে যাদের, তাদের কথাশিল্পী বলা হয়। কথাশিল্পী শিল্প মানুষের, মানুষের মানে মনের, শিল্প মনের মৌল বৈশিষ্ট্য মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা। তাহলে এই যে মানবতা এবং মানুষের প্রতি ভালোবাসা, এটা কার? হ্যাঁ, এই প্রশ্নটা এমসিকিউতে আমি দিচ্ছি। একটু আগের দিন আমরা কি পড়ছি দেখো তো, যে মানব ধর্মের জয় ও রোমান্টিক তৃষ্ণা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূল কথা। আর তারটা কি? মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা। এইবার যে মূল জিনিসটা হচ্ছে এই প্যারাটা, মূল জিনিসটা হচ্ছে এই প্যারা। এখন এই প্রথম প্যারা থেকে কি কি প্রশ্ন হয় সেখান থেকে একটু দেখো কি কি প্রশ্ন হয়। প্রথম প্যারা থেকে এই প্রশ্নটা হয় যে তার জন্ম কোথায়, তার মৃত্যু কোথায়। প্রথম প্যারা থেকে এই যে জন্ম আর এই যে মৃত্যু, এই দুইটা প্রশ্ন প্রথম প্যারা থেকে হয়। ঠিক আছে, প্রথম প্যারা থেকে। এছাড়া আর কি প্রশ্ন হয়? এছাড়া আর প্রশ্নটা হয় হচ্ছে পিতামাতার নাম। পিতা পিতা মাতার পিতামাতার নাম, এই প্রশ্নটা হয়। আর কি হয়? ছেলেবেলাকে কিভাবে কেটেছে, ছেলেবেলায় সে কি করত,
বা ছোটকালে, অর্থাৎ বেলায় ছোটবেলায় পারিবারিক অবস্থাটা কেমন ছিল, পারিবারিক অবস্থা। তাহলে এই যে প্রথম প্যারা থেকে তোমরা এই কয়টা প্রশ্ন পাবা। হ্যাঁ, একটু খেয়াল করো, এই কয়টা প্রশ্ন গ্যারান্টি তোমরা পাচ্ছ। এরপরে একটু খেয়াল করো। এখন শরৎচন্দ্রের যে লেখার বিষয়বস্তু, লেখার লেখার কি বিষয়বস্তু, দেখো কবি এখনো কিন্তু মজাটা আসে নাই। বিষয়বস্তু, এই প্যারাটা থেকে তুমি জানতে পারবা যে সাইকোলজিক্যালি অর সে মানে থিওরিটিক্যালি তার দর্শনটা কেমন ছিল, অর্থাৎ লেখার দর্শন, লেখার ধরন ধরন বা দর্শন, এটা কেমন ছিল। ঠিক আছে, এইটা তোমরা জানতে পারবা। কিরকম ছিল একটু আগেই তোমাদেরকে বলছি, তার ডাক নাম ছিল ন্যাড়া। এটা কিন্তু বাস্তব যে তার ডাক নাম কি ছিল, ন্যাড়া ছিল। তার জীবিকার তাগিদে কোথায় গেছিল, মায়ানমারে গেছিল। তো এই দুইটা এমসিকিউ তো পারতেছো। এই যে তিনটা লেখার যে দিক, সে কি ফুটিয়ে তুলতো, নানা অভিজ্ঞতা ও বিচিত্র সব মানুষের চরিত্র। হ্যাঁ, বিচিত্র সব মানুষের চরিত্র কোথায়, তার উপন্যাসে। এটা 1 নাম্বার প্রশ্ন। বিশেষ করে সমাজের নিচু তলার মানুষ তার সৃষ্ট চরিত্রে অপূর্ব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে, এটা লাগবে। এটা প্রশ্ন আসবে কোন কবির, এইভাবে আসবে কোন কবির, কোন লেখকের, এটা দিয়ে প্রশ্ন হয়। কোন লেখকের আহ তোমার হচ্ছে সৃষ্ট চরিত্রে এই জিনিসগুলো আসে। তাহলে এখান থেকে এই প্রশ্নটা পাবা। আর সরি, এখান থেকে এই প্রশ্নটা পাবা। আর এই যে মূল মৌল মৌল বৈশিষ্ট্যটা কি, বা মূল সুরটা কি, মূল সরি সুরটা কি। হ্যাঁ, এখান থেকে এই প্রশ্নটা পাবা তোমরা, মূল সুর। এই 3টা প্রশ্ন তোমরা পাবা প্রথম প্যারা থেকে, এই কোয়েশ্চেন গুলো হয়। হ্যাঁ, এই প্রথম প্যারা থেকে এই প্রশ্নগুলা হয়। এইবার একটু আসো, এই যে দ্বিতীয় প্যারা না, তার লেখালেখি। এই যে দ্বিতীয় প্যারা দেখো, এই যে তার লেখালেখি। হ্যাঁ, তার লেখালেখি, এখান থেকে অ্যাডমিশনে ব্যাপক কোয়েশ্চেন হয়। লেখালেখি পুরা নিবিআইতে তো ওরা প্রমাণ পাইছে, তোমাদেরকেও আস্তে আস্তে প্রমাণ দিব। এগুলা সব মেগা এক্সাম হওয়ার পর সলভ করব। একটু দেখো এখানে কয়টা নাম আছে। প্রথম নাম আছে দেবদাস। মজার একটা কাহিনী আছে, এটা নিয়ে আমি বলতেছি। পল্লী সমাজ, চরিত্রহীন শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা। দেনা পাওনা কিন্তু একটা সিনেমা আছে। দেনা পাওনা কিন্তু রবীন্দ্রনাথের বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প। দেনা পাওনা কিন্তু একটা উপন্যাস। দেখো এখানে কয়টার নাম আছে, 1 2 3 4 5 6টার নাম আছে। এই যে শ্রীকান্ত, এই যে গৃহদা, এগুলা কি একটু আমি তোমাদেরকে বলতে চাই, অল্প অল্প করে বলতে চাই। হ্যাঁ, একটু খেয়াল করো, অল্প অল্প করে দেখো, বেশি না, অল্প অল্প করে খেয়াল করি। প্রথমত এইটা সম্পর্কে তোমাদের বইতে নামটা নাই, বড় দিদি। হ্যাঁ, বড় দিদি। এই বড় দিদি হচ্ছে তার লেখা প্রথম উপন্যাস। এই বড় দিদি কি তার লেখা প্রথম উপন্যাস। এই প্রশ্ন কিন্তু আমাদের বইতে নাই, এইটা কিন্তু আমাদের বইতে নাই। কিন্তু অ্যাডমিশন অথবা বিসিএস, অ্যাডমিশন অথবা বিসিএস, হ্যাঁ, এগুলাতে আসবে। এখন যদি তোমরা মনে করো ভাই আমরা পড়তে আসছি আপনার কাছে এইচএসসি অ্যাডমিশন বিসিএস নিয়ে কেন কথা বলতেছেন, তাহলে আমি বলবো তোমাদের মেধা বিকাশ হবে না। সব পড়ো, সব পড়ো, গ্যারান্টি। তুমি বাংলাতে যেমন এখন অনেকে 100 200-তে 200 পাইছে, ঐশী নামে একটা মেয়ে আমাদের ব্যাচে ছিল, এটা তুমিও পাইতে পারো, ইন্টারই পাইতে পারো। হ্যাঁ, পড়তে থাকো। 10টি পরিচ্ছেদের মানে এটার 10টা চ্যাপ্টার ছিল, 10টা চ্যাপ্টার। হ্যাঁ, 10টা চ্যাপ্টার। এই প্রশ্নটা আসবে না, এতটুক আসবে না, কিন্তু এটা আসবে কত সালে প্রকাশিত হয়, 1913 সালে। 1913 সালে কিন্তু রবীন্দ্রনাথ নোবেল পুরস্কারও পায়। 1913 সালে কিন্তু রবীন্দ্রনাথ কি পায়, নোবেল পুরস্কার পায়। ঠিক আছে। আচ্ছা, বড় দিদির কথা বইতে নাই, বাট বড় দিদি কি, যদি এই প্রশ্নটা আসে এইভাবে যে বড় দিদি কি ধরনের রচনা, কি ধরনের রচনা, রচনা, অথবা আসতে পারে যে এটা কার লেখা, এটা কার লেখা। তাহলে এই 2 ধরনের প্রশ্নের উত্তরটা তোমরা একটু ভালো মতো দিবা। ঠিক আছে, এটা বইতে নাই, একটা ইনফরমেশন আমি খালি বাইরে থেকে আনছি। এবার একটু খেয়াল করো, দেবদাস। এই যে দেবদাস, আসল খেলা কিন্তু এই দেবদাসটা। হ্যাঁ, আমরা সিনেমা দেখছি, আমরা পড়ছি, আমরা আবার
শাহরুখ খানরে দেখছি, আমরা মাধুরী দীক্ষিতরে দেখছি, ঐশ্বরিয়া রায়কে দেখছি অভিনয় করতে। মজার বিষয় হচ্ছে দেখো, প্রণয় ধর্মী মানে কি, প্রণয় ধর্মী মানে কি, রোমান্টিক। উপন্যাসটি প্রকাশের সংশয় থাকার জন্য প্রায় 17 বছর এটাকে সে প্রকাশ করেনি। এটা কি বুঝো? 17 বছর তিনি এটা প্রকাশ করেনি, জাস্ট কনফিউজ ছিল এটা প্রকাশ করবে কি করবে না এই নিয়ে। উপন্যাসটি তিনি রচনা করেছিল মাতাল হয়ে। বাস্তব কাহিনী, অবাস্তব না, এটা বাস্তব কাহিনী, এটা বলতে থেকে রেফারেন্স আছে। তার বন্ধু প্রমথ নাথ ভট্টাচার্যকে 1913 সালে তিনি একটা চিঠি লিখছিল। ওই চিঠিতে তিনি এটা বলছিল যে ওই বইটা মানে দেবদাস একেবারে মাতাল হইয়া বোতল খাইয়া লেখা। বুঝো, একটা উপন্যাস মাতাল হইয়া বোতল খাইয়া লেখা, এটা আবার সে স্বীকার করতেছে। কে বলছে এই কথাটা? এই যে প্রমথ নাথ ভট্টাচার্য। উপন্যাসটা অবলম্বনে এখন পর্যন্ত তোমরা 19টা সিনেমা শুধুমাত্র উপমহাদেশেই পাবা, বিভিন্ন ভাষায় নির্মিত হয়েছে। কনফিউজ কেন ছিল এটা বলাটা আসলে মুশকিল, সে কেন কনফিউজ ছিল, কারণ এটা তো তার সাইকোলজি, সে হয়তো এটা প্রকাশ করতে চায় নাই। এমন হতে পারে, যেমন তোমাদেরকে একটা কাহিনী বলি, মাইকেল মধুসূদন দত্ত তিনি যখন হচ্ছে দুইটা প্রহসন লিখলো, একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রোগ। একটা লিখছিল হচ্ছে মানে নব্য বাবু সম্প্রদায়দের প্রতি, আরেকটা লিখছিল হচ্ছে পথভ্রষ্ট ধার্মিকদের জন্য উদ্দেশ্যে। এই দুইটা লেখার পরে দুইটা জাত, অর্থাৎ এই যে নব্য শিক্ষিত যে বাবু সম্প্রদায় আছে, মানে শিক্ষিত সম্প্রদায় যারা আছে, এবং যারা ধার্মিক হিন্দু সম্প্রদায়ের নৈতিক চরিত্রের অবক্ষয় যারা করে, তারা চেতে গেছিল মাইকেল মধুসূদন দত্তের উপরে। এর কারণে সে পরে আর কোনো প্রহসনই লেখেনি। এখন হয়তোবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটা ধারণা করছিল যে এটা প্রকাশ করলে আসলে সমাজ তাকে কিভাবে নিবে। কারণ সিনেমাটা তো তোমরা দেখছো, অনেকেই দেখছো, না দেখলেও দেখে ফেলো। আচ্ছা, এবার একটু দেখো পল্লী সমাজ যেটা বইতে আছে। এই পল্লী সমাজটা 1916 সালে প্রকাশিত হয়। এটা 19টা পরিচ্ছেদ ছিল, এই পাঠটুক লাগে না, জাস্ট সালটা একটু মনে রেখো কত সালে প্রকাশিত হয়েছে। এরপরে একটু মনে রাখতে হবে চরিত্রহীন। এই চরিত্রহীন, ক্যারেক্টারলেস, এটা বলা যায় যে অন্যতম বিখ্যাত একটা উপন্যাস। অনেকের সংগ্রহে এই বইটা আছে, তোমরা চাইলে এই বইটা পড়তে পারো। হ্যাঁ, আচ্ছা দেখো, যে চরিত্রহীন হলো শরৎ চ্যাটার্জির একটা জনপ্রিয় উপন্যাস। এই উপন্যাসটি হচ্ছে 1917 সালে এই উপন্যাসটা প্রকাশিত হয়। আর 19 শতাব্দীর প্রথম দশকে পটভূমিতে এই উপন্যাসটা রচিত হয়, যেটা 4টি নারী চরিত্র আছে, এখানে 4টা নারী চরিত্র আছে এই উপন্যাসটায়, ঠিক আছে। এবার দেখো শ্রীকান্ত, এই প্রশ্নটা আবার অ্যাডমিশনে পাবা। শ্রীকান্ত নিয়ে যদি কোনো প্রশ্ন না হয়, তাইলে মানে ওই বছর অ্যাডমিশনে আসলে সামাজিক বিজ্ঞান অনুষদ ধ্বংস হয়ে যাবে। দেখো এইটা নিয়ে সব থেকে বেশি প্রশ্ন পাবা, সবচেয়ে বেশি এই উপন্যাসটা নিয়ে প্রশ্ন হবে, বেশি প্রশ্ন তোমরা পাবা। একটু আরেকটু পড়বো, হ্যাঁ, এই উপন্যাসটা নিয়ে বেশি হয় কেমনে। একটি জীবন চরিতমূলক মানে আত্মজীবনীমূলক উপন্যাস, হ্যাঁ, এটা 4টা খণ্ড আছে। এই যে কোন, এগুলো কিন্তু একসাথে তিনি লেখেনি, একটা প্রকাশ পায় 17, 18, 27, 33, এই 4 খণ্ডে এই শ্রীকান্ত এটা লেখা। প্রশ্নটা আসে এভাবে যে নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস? কিভাবে আসবে? নিচের কোনটি, হ্যাঁ, নিচের নিচের এখানে 4টা উপন্যাসের নাম লেখা থাকবে, কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বা শরতের, হ্যাঁ, আত্মজীবনীমূলক উপন্যাস, আত্মজীবনী মূলক, মূলক কি উপন্যাস, উপন্যাস, ঠিক আছে। এইটা তোরা একটু মন দিয়ে পড়, তোদের অ্যাডমিশনে কোনো জায়গায় কোচিং করা লাগবে না বাংলায়। এবার একটু দেখ গৃহদাহ, এটা একটু লাগবে। এটা তার অমর সৃষ্টি। অমর সৃষ্টি মানে সব থেকে অ্যাপ্রিসিয়েটেবল একটা উপন্যাস, চাইলে তোমরা পড়তে পারো যাদের কাছে সংগ্রহ যদি থাকে। উপন্যাস আবহমান বাংলার প্রণয় সংকটে ভুগতে থাকা 3জন নরনারীর, এটা তো ট্রায়াঙ্গুলার লাভ। এটা কি নিয়ে লেখা? এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার লাভ, হ্যাঁ, লাভ। 3জন নরনারীর প্রেমের কাহিনী, এটা পড়ে মজা পাবা। আচ্ছা, এইবার আসো দেনা পাওনা। লাস্ট লাস্ট দেনা পাওনা নিয়ে চরম কনফিউশন আছে।
কারণ দেনা পাওনা, যদি প্রশ্নটা করে দেনা পাওনা কি ধরনের রচনা, তো তোমরা ছোটবেলায় পড়ছো দেনা পাওনা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প। এটা কিন্তু আবার একটা উপন্যাস, এটা আবার চলচ্চিত্র। ব্যাপারটা কিরকম দেখো, দেনা পাওনা উপন্যাসের লেখক আহ শরৎ চ্যাটার্জি, দেনা পাওনা ছোট গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে মনে রাখতে হবে উপন্যাস আর ছোট গল্প এই দুই সেক্টরেই দেনা পাওনা নামক একটা রচনা আছে। এবং দেনা পাওনা প্রেমাঙ্কুর অতর্থী পরিচালিত 1971 সালে ভারতীয় বাংলা চলচ্চিত্র। এবং এই চলচ্চিত্রটা কিন্তু এই যে শরৎ চ্যাটার্জির উপন্যাস অবলম্বনে নির্মিত হয় এবং বাংলার প্রথম সবাক চলচ্চিত্র। ডায়লগ সবাক মানে কি, সবাক মানে কথা, সবাক মানে কি কথা সহ এই চলচ্চিত্র। তাহলে এই যে জাহাঙ্গীরনগরের যে সি ইউনিটটা আছে না, অথবা আহ চারুকলা ইনস্টিটিউশনের যতগুলো ইউনিট আছে যেগুলাতে হচ্ছে ফিল্ম অ্যান্ড স্টাডিজ এই টাইপ সাবজেক্ট গুলো আছে, এগুলার জন্য কিন্তু এই প্রশ্নগুলা, এই যে চারুকলায় যারা পড়তে চাও চারুকলা, এইগুলা কিন্তু তোমাদের আসবে যে বাংলার প্রথম সবাক চলচ্চিত্র কোনটা, অথবা যে কোনো চাকরির পরীক্ষায়। এবার একটু দেখো দেনা পাওনা গল্পটি, গল্পগুচ্ছ থেকে সংকলন। দেনা পাওনা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের তৎকালীন হিন্দু পণ প্রথার কুৎসিত চিত্র তুলে ধরছে। পণ প্রথা মানে যৌতুক প্রথার কুৎসিত চিত্র তুলে ধরছে। তাহলে এই যে আমি এক্সট্রা কি পড়াইলাম, এই যে প্রত্যেকটা প্রত্যেকটা কি নিয়ে লেখা, কখন নিয়ে লেখা, এইসব নিয়ে আমি তোমাদেরকে বললাম। আর একটা জিনিস মনে রেখো, তার যে প্রথম মুদ্রিত, মুদ্রিত মানে কি প্রথম ছাপা, মুদ্রিত মানে কি, মুদ্রিত মানে হচ্ছে ছাপা। তার প্রথম ছাপা যেই গল্পটা ছিল, নাম ছিল হচ্ছে মন্দির। এটার জন্য তিনি একটা পুরস্কার পায়, পুরস্কারের নাম হচ্ছে কুন্তলীন পুরস্কার, কুন্তলীন পুরস্কার। এবার দেখো এসব উপন্যাসে বাঙালি নারীর প্রতিকৃতি অঙ্কনে তিনি অসামান্য দক্ষতা দেখিয়েছে। তার বহু উপন্যাস ভারতবর্ষের বিভিন্ন ভাষায় অনুদিত, অনুদিত মানে ট্রান্সলেট, আর চলচ্চিত্রায়িত মানে সিনেমা তৈরি করা হয়েছে, আর কয়েকটা বিদেশি ভাষায় হয়েছে। সাহিত্যের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক, এটা 2 বছর অন্তর অন্তর দেওয়া হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পুরস্কারটা পায়। এখন এইটা থেকে যে এমসিকিউ আসে, এই প্যারা থেকে তোমাদেরকে আমি বলি কি কি এমসিকিউ তোমরা পাবা। এই যে দেখো, এই যে এইখানে একটু দেখো, ভালো মতো একটু দেখো, এই যে আহ দুইটা একই আসছে না। আচ্ছা, একটা প্যারা কেটে দাও, একটা প্যারা কেটে দাও, দুইটা একই। হ্যাঁ, কুন্তলীন পুরস্কার পায় হচ্ছে 1903 সালে। এই 1903 সালটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি একটু বলি তোমাদেরকে। 1903 সালটা কেন ইম্পর্টেন্ট একটু খেয়াল করো। আহ এই যে 1903, এই 1903 সালে চোখের বালি নামক একটা উপন্যাস প্রকাশিত হয়। চোখের বালি, হ্যাঁ চোখের বালি, এই উপন্যাসটা লিখছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা একটু মনে রাখো, হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর, এইটা তোমরা একটু মনে রাখবা। রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসটা লিখছে। কেন বললাম, এটা বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস, সর্বপ্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস, এটা একটু মনে রেখো খালি। আর তার পুরস্কারটা হচ্ছে জগত্তারিণী স্বর্ণপদক, হচ্ছে বাংলা সাহিত্যের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, বাংলার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট হচ্ছে ডক্টর অফ লিটারেচার, এটা একটা সম্মানসূচক পুরস্কার। এই দুইটা একটু তোমার মনে রাখতে হবে। জগত্তারিণী স্বর্ণপদক কাজী নজরুল ইসলামও পায় 1945 সালে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী স্বর্ণপদকটা দেয়। আর ডিলিট পুরস্কারটা বিভিন্ন ইউনিভার্সিটি দেয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর 3টা ডিলিট পুরস্কার পাইছে, একটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, আর ঢাকা ইউনিভার্সিটি থেকে। বুঝা গেছে? এতটুকু হচ্ছে কবি পরিচিতি, এতটুকু হচ্ছে কবি পরিচিতি। বলো এতটুকু হয়েছে কিনা। তার সাথে একটু মনে রাখো, বিভিন্ন লেখকের সাহিত্যের ছদ্মনাম থাকে, স্টেজ নেম বলা হয়। যেমন ধরো তোমার যারা র্যাপ সং গায় না, ইয়ো ইয়ো, স্টিং ডিস্টিং, এই যে ধরো র্যাপ সিঙ্গার যারা থাকে তাদের কিন্তু একজনের আসল কোনো নাম থাকে না। যেমন ব্ল্যাক জ্যাং, এটা কি তার আসল নাম? জালালি সাফায়া, এটা কি তার আসল নাম? কিংবা বাদশাহ, এটা তার আসল নাম? বা ইয়ো ইয়ো হানি সিং, এটা কি তার ইয়ো ইয়ো কি আসল নাম? না, স্টেজ নেম থাকে বিভিন্ন আর্টিস্টদের। তো লেখকরাও তো একটা আর্টিস্ট, তো তাদের যে স্টেজ নেম গুলা থাকে সেগুলোকে বলা হয় ছদ্মনাম বা সাহিত্য ছদ্মনাম। এখন সব থেকে বিখ্যাত ছদ্মনাম ছিল ভানু সিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এই ছদ্মনামে অনেক কিছু রচনা করছে। ব্যাঙাচি ছদ্মনামে আবার হচ্ছে কাজী নজরুল ইসলাম অনেক কিছু রচনা করছে। ধূমকেতু ছদ্মনাম, এই ছদ্মনামে কাজী নজরুল ইসলাম অনেক কিছু রচনা করছে। আহ দুর্গেশ নন্দিনী জানি কে লিখছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো
তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত নামে বিভিন্ন ধরনের আহ প্রবন্ধ রচনা করছে, ঠিক আছে। তার ছিল কমলাকান্ত নাম। এই ছদ্মনাম ব্যবহার করার একটা কারণ ছিল যে ধরো রাজনৈতিক চাপের কারণে তারা আসল নামে লিখতো না। বুঝা গেছে তো? তো এই যে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেই ছদ্মনামগুলা ব্যবহার করত, তার ভিতরে অনিলা দেবী সব থেকে বেশি ইউজড একটা ছদ্মনাম। আর বাকি এই যে এই 7টা ছদ্মনাম সে ব্যবহার করত। তো এখন মেয়েদের নাম কেন ব্যবহার করতো এটা আমি জানি না। তো এই নামগুলা তিনি বেশি ব্যবহার করত। এই ছিল কবি পরিচিতির পাঠটা। এখন বলো তোমাদের দাগাদাগি হয়েছে কিনা। এখন বলো তোমাদের দাগাদাগি হয়েছে কিনা। এবার চলে যাব বিলাসীতে। বিন্দুর ছেলে রামের সুমতি, এটা পড়তে পারো। যে জমিদার কন্যা বিন্দু মাধবের যেই তোমার স্ত্রী হয়ে আসে, এটা পড়তে পারো, এটা মজা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়লে এদেরটা পড়বা, ইজিলি বুঝতে পারবা। বুঝতে পারছো? ইনাদের গুলা পড়বা, ইজিলি বুঝতে পারবা। একজন লিখছে হচ্ছে কি জানি, 1903 সাল। এই চোখের বালি আর জসিমের জন্মদিন আমি আরো কই, শোন, ভালো মতো শোন, যেহেতু কইলি। এই সালে আরো কিছু হয়। এই সালে মোতাহের হোসেন চৌধুরীর জন্মসাল 1903। এই সাল আবুল ফজলের জন্মসাল। এই সাল হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু সাল। দেখ এক লগে কয়টা কইছি, এবার দেখ। তুই একটা এক্সট্রা ইনফরমেশন দিলি, আমি 2টা বাড়ায় দিলাম। আমি ভাব নিতেছি না, জেনুইনলি আমার মনে ছিল না। থ্যাংক ইউ যে তুই মনে করাই দিছিস আমারে যে এই সালগুলোতে আরো কয়টা ইভেন্ট আছে। ঠিক আছে। জসিম ব্রো জন্মগ্রহণ করছে, আবুল ফজল ব্রো জন্মগ্রহণ করছে, মোতাহের হোসেন চৌধুরী ব্রো জন্মগ্রহণ করছে, হেম ব্রো মৃত্যুবরণ করছে। ঠিক আছে। এর সাথে 1903 সালে কুন্তলিন পুরস্কার পাইছে শরৎ চ্যাটার্জি। আর এই সালে চোখের বালি মনস্তাত্ত্বিক উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশ করেন। এই 5টা ইনফরমেশন একটু লিখে রাখ, জীবনের কোনো না কোনো সময় এটা কাজে দিবে। তাদের নামগুলা বের হইছে কিভাবে? নেট প্রবলেম এখন ঠিক নাই, আছে তো মনে হচ্ছে ঠিক। তার ডাক নাম ন্যাড়া। আচ্ছা, এই ছদ্মনামগুলা বের হয়েছে কিভাবে জানো? যখন আমি বিখ্যাত হয়ে যাব না, অনেক বেশি বিখ্যাত হয়ে যাব না, তখন চিপা চুপাই কি কইরা রাখছি না, ওগুলাও বিখ্যাত হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝছো? আগে আমি সাহস পাইতাম না এগুলা করার, ধরো বই লেখার। যখন আমি বিখ্যাত হয়ে যাব তখন মানুষ বলবে, ও এইটা তোমার। এইভাবেই আসলে বিখ্যাত হয় মানুষ। বিখ্যাত হওয়ার পর এগুলা নর্মাল, মানুষ তখন জেনে যায়। আর আত্মজীবনী যখন লেখে তখন তো এইসব বলে দেয়, তারা নিজেরাই বলে দেয়। এবার আসো, এইবার আসল কাহিনী। হ্যাঁ, মজা আয়েগা, আব মজা আয়েগা, বিলাসী গল্পটা। এই দেখো বিলাসী যে গল্পটা, এত সুন্দর গল্প, কারণ এই গল্পে বিলাসী আছে। এত সুন্দর নায়িকা, তোমরা জীবনে কল্পনাও করতে পারবা না। কোথায় সেই জরিনা কাপুর আর কোথায় সেই কারিনা বিশ্বাস, মিলাইতেই পারবা না তোমরা। ঠিক আছে। এবার দেখো, বিলাসী গল্পটি প্রথমে প্রকাশিত হয় কোথায়, এটা তোমার লাগবে। এটা হচ্ছে উৎস। এটা হচ্ছে উৎস। তো সর্বপ্রথম এর আগের বার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23-এ এই প্রশ্নটা, এই ইউনিটের মেবি 4 নাম্বার বা 5 নাম্বার কোয়েশ্চেন এটা, যে শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথমে প্রকাশিত হয় কোথায়, ভারতী পত্রিকা। এটা কোথায় পাবা, কত সালে, এত সালে, কোন সংখ্যায়, বৈশাখ সংখ্যা। এখান থেকে 3টা কোয়েশ্চেন বাইর করা সম্ভব। এক হচ্ছে কোন পত্রিকা, হ্যাঁ,
এই পত্রিকা। এটা পাঠ পরিচিতির প্রথম লাইন। পাঠ এটা মনে হয় 53 বা 54 নাম্বার পেজে আছে। পাঠ পরিচিতি। এখন নতুন বইয়ের কত নাম্বার পেজ আছে এটা আমি নতুন বইটা মুখস্থ করা হয় না এখন পর্যন্ত। এখান থেকে আর কোন সংখ্যা এটা, এটা এই দুইটা এমসিকিউ, তিনটা এমসিকিউ বের করা সম্ভব। এক পত্রিকার নাম, এক বাংলা ইংলিশ সালের নাম, আর সংখ্যার নাম। হ্যাঁ, তোমার মৃত্যুঞ্জয় কোথায়? তোমার মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করছে। তোমরা লেখাপড়া বাদ দিয়ে যে সব কমেন্ট করতেছো না, তোমাদের ভাগ্যে যোগু আছে। যোগু, যোগু, যোগুরে চিনো? ওই যে মদ্যপ থাকতো না আর বউরে পিড়াইতো, তোমাদের ভাগ্যে উড়া আছে। হ্যাঁ, বউরে তো পিড়ান যাবো না, কিন্তু এই যে মদ্যপ যোগু হচ্ছে তোমাদের ভাগ্যে আছে। লেখাপড়া করো তাহলে মৃত্যুঞ্জয়কে পাবা, ঠিক আছে? আর ছেলেরা লেখাপড়া যদি না করো তাহলে এই যে কল্যাণীর পিছে ভাগা লাগবে। কল্যাণী তোমার 2 পয়সা দাম দিবে না। বিলাসী, বিলাসী হচ্ছে এক্সেপশনাল। আই আই ভেরি লাইক বিলাসী। I am very good in English. I just only talk in English. Okay, my English is very good. Whatever I say, you understand na? Then it's okay. Okay? এবার আসো, আহ, এবার আসো। বৈশাখ সংখ্যা মানে কি? ধরো এটা তো একটা পত্রিকা, হ্যাঁ, ম্যাগাজিন। তো ম্যাগাজিন গুলা প্রতি মাসে বের হয় না? তো এই ম্যাগাজিনটা মানে বিলাসী যে গল্পটা যেই ম্যাগাজিনের যেই পার্টে বের হয়েছিল সেটা ছিল বৈশাখ মাসের ম্যাগাজিনে। যেমন ধরো কিশোর আলো কিছুদিন আগেও আমরা পাইতাম, আমরা যখন ছোট ছিলাম, 9-10-এ পড়তাম। তো প্রতি মাসে কিশোর আলো বের হইতো, জানুয়ারি সংখ্যা, ফেব্রুয়ারি সংখ্যা, এটা সেই বৈশাখ সংখ্যা। আচ্ছা, ওকে, ফাইন। এইবার একটু আসুন। হ্যাঁ, কই আসবা? থাক, আসা লাগবে না, বাসায় থাকো। এই গল্পটা কেমন গল্প? এই গল্পটা একটু খেয়াল করো, পড়ার আগে একটু খেয়াল করো। আচ্ছা, এই গল্পের কাহিনীতে, এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনের, প্রথম জীবন মানে হচ্ছে বাল্যকাল, বাল্যকালের, বাল্যকালের ছায়াপাত ঘটেছে। মানে বাল্যকালের জীবনে, জীবনের ঘটনা প্রবাহ বর্ণিত আছে। ঘটনা, ঘটনা প্রবাহ কি বর্ণিত আছে, বর্ণিত আছে। বাস্তব, বাস্তবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছোটবেলায় যেমন ছিল একদম হুবহু কাহিনীগুলা দেওয়া আছে। তাই বলা হয়েছে যে এই গল্পে শরৎচন্দ্রের কোন জীবনের, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে এমসিকিউতে। এমসিকিউ প্রশ্নতে বলা থাকবে যে কোন জীবনের, হ্যাঁ, কোন জীবনের। তো তোমাদের অ্যান্সার হবে প্রথম জীবনের। ওকে, এবার দেখো গল্পটা আসলে কেমন। এই গল্পটা হলো বিলাসী গল্পের কাহিনী বর্ণনায় উঠে এসেছে জাতিভেদ প্রথা, দ্বন্দ্ব, জাতিগত দ্বন্দ্ব। হিন্দুদের ব্রাহ্মণ জাতি এবং সর্বনিম্ন যে শূদ্র জাতিটা, এই দুই জাতির ভিতরে যে মারামারি, এই মারামারির বর্ণনাটা দেওয়া আছে যে তখন কত তীব্র ছিল। হ্যাঁ, তখন কত তীব্র ছিল। এখন চিন্তা করো, আহ আমি হইলাম একটা রিক্সা চালক ধরো। এখন চৌধুরী সাহেবের মেয়ে, হ্যাঁ, বিশাল বড় তোমার কোম্পানির মালিক, ওই যে পুরান সিনেমায়, তার সাথে আমার একটা প্রেমের কাহিনী হয়েছে। এখন চৌধুরী সাহেব কি আমার বিয়ে দিবে? চৌধুরী সাহেব বলবে না, এটা হতে পারে না। রিক্সাওয়ালা ছেলের সাথে কিভাবে তোর বিয়ে দেই? মা তুই বল আমাকে, তুই যদি ওকে বিয়ে মানে বিয়ে করিস তাহলে আমার মরা মুখ তুই দেখবি। এই কারণে ধরো চৌধুরী সাহেবের মেয়ে আমাকে বিয়ে করাবে। তো এই যে ধনী গরিব, এটা কি একটা জাত? তো হিন্দুদেরও তো বিভিন্ন জাত আছে, 4টা জাত আছে, 4টা সম্প্রদায় আছে, তোমরা জানো। এখানে টপ সম্প্রদায় এবং বটম সম্প্রদায়ের ভিতরে যে ক্রন্দলটা ছিল সেটা নিয়ে মারামারি আছে এখানে একটা। ওকে, এবার দেখো। আচ্ছা, জাতিভেদ প্রথার সংকীর্ণতা, সংকীর্ণতা মানে কি? সংকীর্ণতা মানে হচ্ছে নিচ মন মানসিকতা। নিচ মন, মন মানসিকতা, নিচু মন মানসিকতা ছাপিয়ে, যে এটাকে বাদ দিয়ে ব্যতিক্রম ধর্মী দুই মানব মানবীর বীর হবে
অসাধারণ প্রেমের মহিমা ছাপায় উঠছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পে মানবতা ও প্রেমের জয়গান গাইছে। মানবতা এবং প্রেমের জয়গান গাইছে, আমি এবং বিলাসীর প্রেমের জয়গান গাইছে হচ্ছে এই গল্পে। ঠিক আছে, এবার আসো, এখন গল্পটা যখন আমরা পড়তে যাব, এই গল্পে আসলে কি প্রকাশিত হয়েছে। এক হচ্ছে কুসংস্কার। কুসংস্কার বলতে এখানে একটা তীব্র কুসংস্কারের কথা বলা আছে, যে অন্ন পাপ। অন্ন পাপ, অন্ন পাপ মানে কি? অন্ন মানে তো ভাত। মূলত অন্ন কথাটার অর্থ কিন্তু ভাত না। অন্ন এই কথাটার অর্থ সংকীর্ণ হয়েছে, বা অর্থটা ছোট হয়ে গেছে। তোমরা বাগ অর্থ পড়ছো না এসএসসি তে? বাগ অর্থতে কিন্তু অন্ন বলা ছিল, যে আগে অন্ন কথাটা বোঝানো হইতো পুরা খাদ্য সামগ্রীকে, বাট এখন অন্ন বলতে বোঝানো হয় ভাত। ভাত পাপ মানে কাহিনীটা হচ্ছে, বিলাসীর হাতের রান্না করা ভাত মৃত্যুঞ্জয় খায় দেখে এটাকে বলে অন্ন পাপ, যেই পাপের কোনো প্রায়শ্চিত্ত নাই। এবং তার চাচা বলে, তুই ভাত খাইছিস কেন? তুই বিরিয়ানি খাইতে পারতি, তুই পাস্তা খাইতে পারতি, তুই পিজা খাইতে পারতি, তুই পাড়ার গোশ খাইতে পারতি, তুই গরুর গোশ খাইতে পারতি, গরু তো হবে না, অন্য কিছু খাইতে পারতি, তুই ভাত কেলে খাইছিস? আরে বেটা, ও তো আমার বউ, খাইতেই পারি ভাত। এটার জন্য পুরা গ্রামবাসী খেপে যায়, জাস্ট ভাত খাইতে দেখে। তখনকার এই কুসংস্কার গুলা ছিল। আর সতীদাহ প্রথা সম্পর্কে এখানে বর্ণনা করা আছে। সতীদাহ, সতীদাহ, তোমরা জানো যে সতীদাহ প্রথাটা কি? সতী মানে স্ত্রী, আর দাহ মানে পোড়ানো। স্বামী যখন মৃত্যুবরণ করে, ওই একই চিতায় স্ত্রীকেও আগে পুরাই দেওয়া হইতো, যে একসাথে তারা স্বর্গযাত্রা করবে। এই ধরনের কুসংস্কার নিয়ে কথা বলা আছে। ক্লাস শেষ হবে ধরো 12টা 1টা 2টায়। এবার বলতেছি কি, তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজের বাস্তবতা, যে তারা কতটা হিংস্র ছিল, তারা কতটা মানে মানবতাহীন ছিল, মানবতাহীন ছিল, এটা সম্পর্কে বর্ণনা করা আছে। আর এই কাহিনীতে সংসার করা হয়েছে গতি, সংসার না, গতি, গতি, গতি অ্যাড করে কিভাবে, যে গতি পায় কিভাবে, একের পর এক ঘটনা ও চরিত্রের গ্যাঞ্জামের মাধ্যমে গতিটা লাভ করে। নাই অনেক বোরিং সিম্পল একটা ঘটনা, বাট এই যে গতিটা দেওয়া হয় বিভিন্ন ঘটনা প্রবাহের উপর বর্ণনা করে। এইবার আসো, গল্পের কিছু চরিত্র। এই যে আমাদের গল্পের যে নায়ক, হ্যাঁ, এই যে গল্পের যে নায়ক, হ্যাঁ, নায়ক আসলে নায়ক বলতেই তো আমাকে বুঝায়, কিন্তু এই গল্প আসলে ওই টাইমে আমার ব্রো, শরৎ ব্রো আসলে কেন আমাকে বসায়নি আমি জানি না। তো এটা হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুকে জয় করেন যিনি, এটা কোন সমাস বলতো? এটা কোন সমাস? এটা কোন সমাস? হ্যাঁ, আচ্ছা, মৃত্যুকে জয় করেন যিনি, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, ভালো কথা, এটা থাকলো। এই যে ক্যারেক্টারটা মৃত্যুঞ্জয়, যে মৃত্যুকে জয় করে, হুম, যে জয় করে, এই গল্পের নায়ক। হুম, নায়ক। বুঝলাম না আমারে বাদ দিয়ে কেন উড়ে নিচ্ছে। আচ্ছা, গ্যাঞ্জাম একটা হবে আজকে। থার্ড ক্লাসে লেখাপড়া করতো, এখন থার্ড ক্লাস মানে কিন্তু ক্লাস 8। থার্ড ক্লাস মানে কি? থার্ড ক্লাস মানে কিন্তু ক্লাস 8, এইটা একটু মনে রাখতে হবে তোমাদের। থার্ড ক্লাস মানে হচ্ছে ক্লাস 8। সেকেন্ড ক্লাস মানে কি? ক্লাস 9। ফার্স্ট ক্লাস মানে কি? ক্লাস 10। এন্ট্রান্স এক্সাম মানে কি? এসএসসি পরীক্ষা। তখন উল্টা দিক থেকে শুরু হইতো। হ্যাঁ, আচ্ছা, তো থার্ড ক্লাসে পড়তো কায়স্থ পরিবারের সন্তান, বা উচ্চ উচ্চ পদস্থ পরিবারের সন্তান, উচ্চ সম্প্রদায়। আমরা বলতে পারি যে সে হচ্ছে উচ্চ সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক পরিবারের সন্তান। ঠিক আছে, এই যে ক্যারেক্টার, সাম্প্রদায়িক পরিবারের সন্তান। নালতের মিত্তির বংশ, এটা হচ্ছে তার বংশ পরিচয়। এটা হচ্ছে তার বংশ পরিচয়। পরিচয়, ধরো আমি যদি সিনেমা বানাই, তাহলে আমার যে নায়িকাটা থাকবে, সে নায়িকাটার নামে আমরা দিতে পারি হচ্ছে, ধরো নায়িকাটার নাম আমরা দিতে পারি, কি দিতে পারি, ধরো বুবলি, বুবলি, হ্যাঁ, বুবলি। আর আমি হচ্ছে নায়ক। তো এই যে বুবলি কোন বংশের মেয়ে হবে? চৌধুরী বংশের মেয়ে হবে, এটা তার বংশের নাম। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রেখো। একটু জুম করতে হবে, ওকে ফাইন। এবার একটু খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা, একটু দেখো,
তার এই চরিত্রের মাধ্যমে সমাজের নিষ্ঠুরতা, রক্ষণশীলতা, এই যে কনজারভেটিভ যে পরিবার বলি না, চোখ রাঙানি উপেক্ষা হয়। চোখ রাঙানি উপেক্ষা হয় মানে কি? ধরো ওই যে পাশের বাসার আন্টি বলছে ভাবি আপনার ছেলেকে নিয়ে এখন পারি না, ও তো খালি ডিস্টার্ব করে, ওর জন্য আমার ছেলে পড়তে বসতে চায় না। এই ধরনের কথা এইভাবেই তো পাশের বাসার আন্টিরা কথা বলে, তাই না? তো কি করতে হবে ভাবি? ভাবি এক কাজ করুন, ওকে না আপনারা বাইরে যেতে দিবেন না, সারাদিন বাসায় বসিয়ে রাখবেন। তো এই যে আন্টি, দেখি গেটটা খুলেই দেখি আন্টি দাঁড়ায় আছে। তখন আন্টি আমার দিকে চোখ রাঙায়, বড় বড় চোখ করে রাঙায়, এই তুই নামবি না। কিন্তু আমি আন্টির চোখ রাঙানি উপেক্ষা করে নেমে গেছি। আন্টি, স্টে কালম এন্ড কোয়াইট, প্লিজ ডোন্ট স্কোল্ড মি, আই এম গোয়িং টু প্লে, ওকে, ডোন্ট অ্যানয় মি, এভাবে বলে নেমে গেছি। তো এই যে এই চরিত্রের মাধ্যমে সমাজের যে নিষ্ঠুরতা এবং রক্ষণশীল হিন্দুরা ছিল, তাদেরকে একটা চোখ রাঙানি কি হয়, উপেক্ষা হয়, মানে ইগনোর করে। সে কি করে? ইগনোর করে, যে যা হওয়ার হবে, যা করার কর তুই। সম্পর্কে তার একজন চাচা ছিল। সম্পর্কে তার কি ছিল? একজন চাচা ছিল, যে হচ্ছে জ্ঞাতি খুড়ো। তার নাম কি? তার কোনো নাম নাই, তাকে আমরা জ্ঞাতি, জ্ঞাতি মানে স্বগোত্রীয়। জ্ঞাতি মানে কি জানো? জ্ঞাতি মানে হচ্ছে স্ব, স্বগোত্রে, স্বগোত্রে বা গোত্রীয়, স্বগোত্রীয়, অর্থাৎ নিজের বংশে স্বগোত্রীয়। হ্যাঁ, স্বগোত্রীয়। জ্ঞাতি মানে কি? সেম গোত্রের। খুড়ো মানে কি? খুড়ো মানে হচ্ছে চাচা। এই চাচাটা আমাদের ওই যে মাসি পিসি গল্পের যে গোকুল ছিল না, এই গোকুলের মতো নষ্টা। হ্যাঁ, খালি টাকা পয়সার দিকে লোভ, টাকা দেখলেই চোখ দিয়া লাল বাতি জ্বলে উঠে তার, এরকম একটা অবস্থা। হ্যাঁ, আচ্ছা এবার একটু খেয়াল করো, এইবার একটু খেয়াল করো। হ্যাঁ, ন্যাড়া, এই যে ন্যাড়া, এই ন্যাড়া কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে, শরৎ চ্যাটার্জির নিজের ছোটবেলা, বাস্তব ছোটবেলা। হ্যাঁ, হরিহর রায়ের জ্ঞাতি ভাতা নীলমণি রায়, কারেক্ট। শুভা গল্পে পড়ছিলাম আমরা ন্যাড়া। এখন ধরো এই ন্যাড়া গল্পটা পড়ার জন্য আমার উচিত ছিল চুলটারে কাইটা মাইটা আইসা ন্যাড়া ন্যাড়া করা, কিন্তু আসলে আর কি করা, ন্যাড়াটা করা হইলো না। ন্যাড়া হচ্ছে শরৎ নিজেই, যিনি গল্পের আসল কথক। কথক মানে যিনি গল্প বলে। উত্তম পুরুষে লেখা এই গল্পটা। এই গল্পটা কোন পুরুষে লেখা? উত্তম পুরুষ। উত্তম পুরুষে, উত্তম পুরুষে লেখা গল্প। হ্যাঁ, উত্তম পুরুষে লেখা। উত্তম পুরুষ মানে কি? ফার্স্ট পার্সনে লেখা, আমি গল্পটা বর্ণনা করতেছি। কথক মানে কি? কথক মানে যে গল্প বলে, যে গল্প বলে। ধরো এখন আমি বড় হয়ে গেছি, ধরো আমার বয়স এখন 60 বছর। তা আমি হচ্ছে বাচ্চা কাচ্চা পোলাপাইন পাইছি, ওরে ডাকছি, এ পোলাপাইন इधर आओ, तुम लोगों को मैं एक স্টোরি টেল কারুঙ্গা। ঠিক আছে, এরকম ভাঙচুর ইংলিশ আর হিন্দি দিয়ে আমি বুঝাইতেছি ওদের। তো তখন আমি বললাম যে ছোটবেলায় আমি কেমন ছিলাম। ছোটবেলায় আমি লুঙ্গি পরতাম, লুঙ্গিটারে বাইন্দা দৌড়াদৌড়ি করতাম। ঠিক আছে, শরীরে ছিল না জামা, ছিলাম গরিব। এইভাবে গল্পটা বলা শুরু করছি। তো এই গল্পটা শরৎচন্দ্র বড় হয়ে গেছে, বড় হওয়ার পর ফ্ল্যাশব্যাকে যে ছোট বেলায় সে যা যা করছিল, এরকম একটা গল্প সে বলতেছে। সম্পর্কে সে মৃত্যুঞ্জয়ের ক্লাসমেট ছিল। ক্লাসমেট, নট বন্ধু। হ্যাঁ, এটা একটু মনে রেখো, নট ফ্রেন্ড, নট ফ্রেন্ড। কেন নট ফ্রেন্ড? এটার কারণ হচ্ছে ক্লাসমেট মানে একই ক্লাসে পড়ি। এখন এই মৃত্যুঞ্জয় ছিল আদু ভাই। সে কোন মান্দাত্তা আমলের থেকে যে ক্লাস 8-এ পড়ে এটা কেউ জানেই না। হ্যাঁ, এটা কেউ জানেই না। সে কবে যে ক্লাস 7-এ ছিল এটাও কেউ জানে না। আর কখনো কি সে ক্লাস 9-এ উঠতে পারছিল কিনা এটা সম্পর্কেও কেউ জানে না। ক্লাস 8-এই দেখো তার বিয়ে টিয়ে হয়ে যায়। আহা কি জীবন! আর আমি কোন ক্লাসে পড়ি? 8-এ পড়ছি কোন ক্লাসে জানো? সরি, 8-এ পড়ছি কোন ক্লাসে না, 8-এ পড়ছি কোন সালে? 2012 সালে। আজ থেকে 12 বছর আগে, এক যুগ আগে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, শরৎচন্দ্রের ছোটবেলার ছায়াপাঠ ঘটনা হয়েছে এই গল্পে, তোমরা জানো। আচ্ছা, এবার দেখো, শরৎচন্দ্রের জীবনে দুইটা শখ ছিল, এটা বাস্তব। এক হচ্ছে গোখরা সাপ ধরা। কোন সাপ? গোখরা সাপ ধরা। আরেকটা কি? মন্ত্র সিদ্ধ হওয়া, বা আমরা এটাকে বলতে পারি সন্ন্যাসী হওয়া। সন্ন্যাসী হওয়া। বিলাসী গল্প থেকে জানা যায় বয়স 40-এর কোঠা পার হয়ে গেছে। তার মানে তার বয়স কত এখন? ধরো 41 থেকে 49-এর মধ্যে।
কার বয়স? এই যে ন্যাড়ার বয়স বা শরৎচন্দ্রের বয়সটা এখন কত? বয়স হচ্ছে 41 থেকে 49-এর মধ্যে। বুঝা গেছে? আফরিন, তুমি তো আজকে আমাদের গল্পের জ্ঞাতি খুঁড়ো, তুমি থাকো। তুমি তো জ্ঞাতি খুঁড়ো। তুমি এগুলা কি বলো মৃত্যুঞ্জয়ের নামে? মৃত্যুঞ্জয় বলে গাঁজা খায়, গুলি খায়। এটা কিন্তু বইয়ের লাইন। হ্যাঁ, এগুলা কি ছড়াও মৃত্যুঞ্জয়ের নামে? বেয়াদব, দুষ্টু। তুমি এমন ফাঁকিবাজি ফাঁকিবাজি করছো যে তুমি এনডিসি তে চান্স পেয়ে গেছো। আবার এমন ফাঁকিবাজি করছো যে তুমি বুয়েটে চান্স পেয়ে গেছো। দেখছো কি ফাঁকিবাজি করছে? ফাঁকিবাজি করে কই কই চান্স পেয়ে গেছে। তোমরা এরকম ফাঁকিবাজ হও। এরপরে কি বলছে দেখো, গল্পের চরিত্র সমূহের ভিতরে জ্ঞাতি খুঁড়ো। এই যে আমাদের আফ্রি, এই আফ্রিটা কেমন দেখো। এখন আফ্রি, দেখো আমাদের গল্পের আফ্রি। হ্যাঁ, আফ্রি কেমন? এই গল্পের কূট কৌশলী চরিত্র। সে কি? সে ভিলেন। সে কেমন? সে ভিলেন। ঠিক আছে, সে কি? সে ভিলেন, বদমাস, দুষ্টু। আচ্ছা, মাসি পিসি গল্পের গোকুলের মতো। হ্যাঁ, সে কি? এবার দেখো, মাসি পিসি গল্পে যেমন গোকুল আহ্লাদির জমিটুকু আত্মসাৎ করার লক্ষ্যে ছিল, এই গল্পে মৃত্যুঞ্জয়ের সম্পদ দখলের নানা রকম কৌশল রচনা করে বেড়ায় কে? জ্ঞাতি খোরক। এই যে আমাদের আফ্রি। এই আফ্রি, এই তুমি আমার করছে কেন? তুমি কি করো? তোমার ফিজিক্স করছে, তুমি যাও। হ্যাঁ, তুমি দুষ্টু, তুমি আমার করছো, নজর দাও, দুষ্টু, যাও। হাই, এর নাম কি? শাহেদ, পরে ব্লক মার। এবার দেখো, সে ছিল কর্মনিপুণ আর বুদ্ধিমতী। এটা কেডা? কিরে? এহে, এটা হচ্ছে বিলাসীর মধ্যে আসবে। এটা হচ্ছে বিলাসীর মধ্যে আসবে। হ্যাঁ, আমি তো এটাই বলি, কি রে আফ্রি আবার কবে বুদ্ধিমতী এবং সেবাব্রতী হয়ে গেল? আফ্রি তো বুদ্ধিমান, মতি তো হবে না। এবার একটু আসো, বাস্তব প্রত্যক্ষ করছিল, বাট পরে রসকস দিয়ে আসলে গল্পটাকে বড় করা হয়েছে। এবার দেখো, তার মানে এখানে 1 নাম্বার পয়েন্ট, সে হচ্ছে গোকুলের মতো। 2 নাম্বার পয়েন্ট, জমি জমা আত্মসাৎ করাতে চায়। হ্যাঁ, আর এইটা হচ্ছে বিলাসীর লাইন। এইবার আসো বিলাসীটাকে দেখি। এই যে আমার নায়িকা, এই যে নায়িকা, হ্যাঁ দেখো, আহা, নামটাই কি সুন্দর দেখছো। বিলাসী, বিলাস পরায়ণ যে, হ্যাঁ, বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র বা নায়িকা। উফ, কি সুন্দর লাইনটা লিখছি আমি। হ্যাঁ, নিচু জাতের মেয়ে। আচ্ছা ঠিক আছে, এটা তো মানা যায়। হ্যাঁ, কারণ সে সাপুরের মেয়ে ছিল। কার মেয়ে? সাপুরের মেয়ে। সাপুরের মেয়ে ছিল। হ্যাঁ, নিচু জাতের মেয়ে ছিল। বাবা তার সাপুরের। বয়স কি কি হতে পারে? বয়স 18 কিংবা 28, যা লেখকের পক্ষে আন্দাজ করা যায়নি। মানে বিলাসীকে দেখে আসলে বোঝা যায় না তার বয়সটা 18 না 28। যেমন আমি দাড়ি মুছকাইতে আসতে তোমরা মনে করো আমার বয়স হচ্ছে তোমাদের সমান, কিন্তু আমার যে বয়স হচ্ছে, আজ আমার বয়স 27 মাত্র। এটা যে তোমাদের বইয়ে 26 নাম্বার পেজের প্রথম লাইন, এটা কি তোমরা জানো? হ্যাঁ, অনুপম যে বলে এই লাইনটা, আজকে আমার বয়স 27 মাত্র, আমার বয়সও 27 মাত্র। ফাতেমা খাতুন, ভাই পেট ব্যথা করতেছে, একটু থামুন। এই পেট আসলে কি? পেট কি করতে পারো? পেটটাকে খুলে রাখো একটু। একটু পেটটাকে খুলে ফ্রিজে রেখে আসো, ঠান্ডা হোক, তারপরে পেটটাকে আবার ঢুকে ফেলো। এইগুলো আসলে কোনো প্রবলেম? আমি এমন এমন আসলে ডাক্তারি তো, মানে ডাক্তাররা আমার থেকে ডিগ্রি নেই, বুঝছো? এই যে আপনি যে ইঞ্জিনিয়ার হইতেছে না, ও কার থেকে ইঞ্জিনিয়ার হইতেছে শিখছে? কার থেকে শিখছে? আমার থেকে শিখছে। আমি ওরে শিখেছি কিভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে একটা নাট বল্টু খুলতে হয়। এগুলো আমার থেকে শিখছে। বিশ্বাস করো না তোমরা। হ্যাঁ, পেটটাকে খুলে ফ্রিজে রাখো। এবার কি বলতেছে দেখো, এই যে বয়স কি হতে পারে? বয়স হতে পারে 18, এটা আসে না এখানে, বা 28, যা লেখকের পক্ষে আন্দাজ করা যায়নি, কারণ বিলাসী আসলে বিউটিফুল লাইক মি। এরপরে কি বলছে, সে কেমন ছিল দেখো। সে ছিল কর্মনিপুণ। কর্মনিপুণ মানে কি? কর্মপরায়ণ। সে কর্ম করত, ফাঁকিবাজ ছিল না। বুদ্ধিমতী ছিল, হ্যাঁ বুদ্ধিমতী, এবং সেবাব্রতী, অন্যের সেবায় সবসময় নিয়োজিত থাকতো।
এবার আসো, পেট ব্যথা করলে অ্যান্টাসিড খায়? তুমি মিয়া বুঝোই না, এটা কিডনির ব্যথাতে অ্যান্টাসিড খায়। আর পেট ব্যথা মাথা ব্যথা এসব করলে কি করে? এসব করলে মাথাটারে ফাটাই ফাটাই ফেলতে হয়। তোমরা এগুলো বুঝোই না, তোমরা আবার পড়বা ডাক্তারি, দূর মিয়া, তোমরা আমার থেকে শিখো মিয়া। এরপরে আসো, এবার আসো, হ্যাঁ, বিলাসীর বাবা, ড্যাডি, হ্যাঁ, শ্বশুর আব্বা কার? আমার না, মৃত্যুঞ্জয়ের, ড্যাডি অফ বিলাসী। সে কি করছে দেখো, শাহপুরে এই ক্ষেত্রে নামজাদা লোক, মানে কি? সাপ ধরার ক্ষেত্রে সে নামজাদা লোক, মানে কি? বিখ্যাত লোক, বিখ্যাত, বিখ্যাত লোক। ন্যাড়ার আত্মীয়া, ন্যাড়ার আত্মীয়া কিভাবে? এটা কই থেকে আসছে? হে, এটা আরেকটা ধরু, আচ্ছা তাড়াতাড়ি করছি তো, এটা আরেকটা চরিত্র। তাহলে বিলাসীর বাবাকে, বিলাসীর বাবা হচ্ছে সাপুরে, বিখ্যাত সাপুরে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, ন্যাড়ার আত্মীয়া, আত্মীয়া বলতে কিন্তু এটা একটা ফিমেল ক্যারেক্টার, এটা একটা ফিমেল ক্যারেক্টার, হ্যাঁ, ফিমেল ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা কি দেখো, গল্পের অংশে আহ চরিত্র, চরিত্র আবির্ভূত হয়েছে শুধুমাত্র ভালোবাসার মহিমা বুঝাতে। সে কিনা তার স্বামীর সঙ্গে 25 বছর সংসার করার পরেও মৃতদেহের সাথে 5 মিনিট থাকতে অপরাগ প্রকাশ করে। এই যে এই ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কেমন জানো? ধরো, ক্যারেক্টারটা হচ্ছে এরকম, আমি তোমাদেরকে একটু বুঝাই, আহ আমি তোমাদেরকে একটু বুঝাই। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে ক্যারেক্টারটা বুঝাই। ধরো, এই দুষ্ট ছেলেরা শোনো, ন্যাড়া একদিন ঘুরতে যায়। কোথায় যায়? তার আত্মীয়ার বাসায়। আত্মীয়াকে একটা মহিলা, ওকে, আচ্ছা, সেই মহিলা আবার কেমন মহিলা? রাতের বেলা, শোনো কথাটা আগে শুনো, আগের থেকেই কেন খুশি হও তোমরা দুষ্টু? কথাটা শোনো, বলতে দাও আমাকে। তো ন্যাড়া হচ্ছে গেছে আত্মীয়ার বাসায়, আত্মীয়ার বাসায় গিয়ে দেখে আত্মীয়ার যে আত্মীয় অর্থাৎ হাজবেন্ড, ও মরে গেছে, ডান, বা বাই বাই টাটা খাতাম, ঠিক আছে, মরে গেছে। তো এখন তার যে আত্মীয়টা আছে, মানে ধরো তার ফিমেল যে আত্মীয়টা আছে, সে ন্যাড়াকে, ন্যাড়া যখন বলে না যে আপনি বসুন, কাইন্দা আওলাই গেছে, বুঝছো, কাইন্দা আওলাই গেছে, ওরে আল্লাহ রে, আমার স্বামী মইরা গেছে রে, এরকম করে কাঁদতেছে। তো ন্যাড়া যখন বলে যে এইভাবে কান্নাকাটি করলে তো চলবে না, আমার বাইরে যে খবর দিতে হবে, মানুষ আসবে, এটার কি বলে অন্তিম সংস্কার করবে, হ্যান ত্যান, তখন ন্যাড়ার আত্মে একদম লাভ দিয়ে উঠে, নো প্লিজ ডোন্ট গো, ডোন্ট লিভ মি অ্যালোন, আই উইল ডাই বাই ফিয়ার, প্লিজ প্লিজ সিট উইথ মি, এরকম করে। তাহলে এটা কেন করে? 25 বছর সংসার করছে এই বেটি ওই বেটার সাথে, তারপরও তাদের ভিতরে ভালোবাসাটা ছিল না। তাহলে কি ছিল? সামাজিক চাপের কারণে বিবাহ করছে, 25 বছর পার হয়ে গেছে, মরার টাইমে মৃতদেহের সাথে 5 মিনিট একা থাকতে তার অপরাধ প্রকাশ করছে, বুঝছো? আচ্ছা, বুঝা গেছে? ঠিক আছে। আহ আফরি, এই কি কয়, সাকিব ভাই নিজের অভিজ্ঞতা শেয়ার করতেছে। আফরি, তুমি অফিসে আসো একদিন, তোমার জন্য আমি কয়টা নাট বল্টু বাইর করে রাখছি, বুঝছো? তোমার নাট বল্টু গুলো আমি একটু টাইট দিয়ে দিব, আসো। ঠিক আছে, তুমি কিন্তু আমার খেপাইও না, বুঝছো? এই যে তুমি বুয়েট টুয়েটা পড়ো, এইসব কিছু না। এইসব বুয়েট টুয়েটে কি করো তুমি? ইঞ্জিনিয়ারিং পড়ো না? নাট বল্টুই তো খুলো, এগুলো আমি পারি, এগুলো আমি পারি। অক্সফোর্ডে যাও, নাট বল্টু আমি খুলে আসি, এগুলা নিয়ে আমার সাথে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করো না। এবার কি বলতেছে দেখো, এবার বলতেছে আরেকটা চরিত্র আছে, এই লাস্ট চরিত্র, সেটা হচ্ছে এই গল্পের অনুপস্থিত একটা চরিত্র। অনুপস্থিত চরিত্রটা কেমন? এই গল্পের নাম আছে বাট কোনো কাহিনী বর্ণনা করা নাই, এছাড়াও অনেকগুলা ক্যারেক্টার আছে। যেমন ধরো মুখোপাধ্যায় মহাশয়, মুখোপাধ্যায় মহাশয়ের ছেলের বউ, এই ক্যারেক্টার গুলা আছে। এখন অনুপস্থিত চরিত্রের ভিতরে নবজাগরণ ব্যক্তিত্ব আছে, যার নাম হচ্ছে ভূদেব বাবু। ভূদেব বাবু কি করতো? আহ ভূদেব বাবু হচ্ছে তোমার ই করতো, আহ প্রবন্ধ লিখতো, যেখানে সমাজ সংস্করণের কথা থাকতো। তো মজার বিষয় হচ্ছে তিনি মাইকেল মধুসূদন দত্তের সহপাঠী ছিল, এটা একটু মনে রেখো। এই ভূদেব বাবুটা হচ্ছে
মাইকেল মধুসূদন দত্তের কে ছিল, সহপাঠীটা ছিল। এছাড়াও আরো কয়েকটা চরিত্র পাওয়া যায়। স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের ছেলের বউ, তার দেবর, এই দুইটা ক্যারেক্টার পাওয়া যায়। এই দুইটা ক্যারেক্টার এখানে লিখি নাই, এই দুইটা ক্যারেক্টার কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। স্যার পেট ফাইটটা গেল ব্যথায়, কি খাবো বলেন তাড়াতাড়ি। তুমি একটা কাজ করো, তোমাকে আমি ওষুধ দিচ্ছি, তুমি লেখো। তুমি 3 বেলা খাবার পরে পানি খাবা, পানি খেয়ে ঘুমিয়ে পড়বা, আবার উঠবা, পরে আবার পানি খাবা, আবার ঘুমিয়ে পড়বা, আর আমার ক্লাস দেখবা। আর বেশি যদি কষ্ট হয় মনে, তাহলে বিদ্রোহী কবিতাটা খাবার পর 3 বার পড়বা। তুমি যে কোনো জায়গায় ফিট হয়ে যাবা, ঠিক আছে? এবার আসো, এই যে গল্পটা পড়লাম না, এই গল্পটা পড়ার পর এখানে আরো কিছু জিনিসপাতি আছে। সেই জিনিসপাতি গুলা কি কি দেখো। এই গল্পে দুইটা ঋতুর নাম আছে, এক হচ্ছে বর্ষাকাল, আর একটা হচ্ছে গ্রীষ্মকাল। এটা একটু মনে রেখো। উল্লেখযোগ্য প্রাণীর ভিতরে আছে আমাদের সবার বন্ধু সাপ, আর আমাদের হাতি। এই হাতি নামটা তোমার হচ্ছে এভাবে আছে দেখো, অতিকায় হস্তি, অতিকায়, অতিকায় হস্তি, এইভাবে আছে অতিকায় হস্তি। আর অপরিচিতায় পাবা হচ্ছে মত্ত হস্তি, মত্ত মানে পাগল, অপরিচিতায় পাবা হচ্ছে মত্ত হস্তি। এই নামটা কোথায় পাবা? অপরিচিতায়, অপরিচিতায়। আর আমাদের সব থেকে কিউট, কিউটের দিব্যা একটা পোকা আছে, তেলা পোকা। হ্যাঁ, এই তেলা পোকার নামটা তোমরা এখানে পাবা। এই জিনিসটা একটু মনে রেখো, ওকে? আর সাপ, এখানে 5টা সাপের নাম আছে। কয়টা সাপের নাম আছে? 5টা সাপের নাম আছে, 5টা সাপ। এই 5টা সাপের নাম আছে। তো এটা আমরা আস্তে আস্তে পড়বো, এখন বললে হবে না। এখানে 3জন দেবী নাম আছে। দেবী সরস্বতী, এই দেবী সরস্বতীর নামটা আবার অপরিচিতাতেও পাবা, অপরিচিতাতেও পাবা। আবার এই দেবী বিনা পানি, তার নামটা আছে। এবং মনসা, ইনি হচ্ছে এই জায়গায় সাপের দেবী, ইনি হচ্ছে এই জায়গায় সাপের দেবী। হ্যাঁ, ইনাদের নাম তুমি পাবা, ইনাদের নাম তুমি পাবা। আর এখানে অনেকগুলা স্থানের নাম পাওয়া যায়, যেমন কামসকাটকা, এটা অ্যাকচুয়ালি কামসচাটকা। আস্তে আস্তে পড়বো আমরা, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পড়বো কোনটা কি। সাইবেরিয়া, পার্সিয়া, হরিপুর, কোরলা, এইডেন, কামাখ্যা, কাশী, স্ম্লেচ্ছ দেশ। স্ম্লেচ্ছ দেশ বলতে বোঝানো হয়েছে ইউরোপিয়ান কান্ট্রি গুলাকে, ইউরোপিয়ান, ইউরোপিয়ান কান্ট্রি গুলাকে, যেখানে আসলে কোন ধরনের ধর্ম চর্চা হয় না। কি হয় না? ধর্ম চর্চা, ধর্ম চর্চা হয় না। এইগুলো আমরা পাবো এই গল্পে, আস্তে আস্তে পড়বো। আর অন্য বিষয়াবলীর মধ্যে আছে ঐতিহাসিক কিছু চরিত্র। হুমায়ুন, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড হুমায়ুন, বেস্টি, মাই বেস্টি। এই হুমায়ুনের যে বাবা বাবর, হি ওয়াজ মাই আঙ্কেল এন্ড হিজ সন ভাইস্তা আকবর, ইউ নো, ওকে। আর তোগলক খাঁ, এটা একটা ভুয়া নাম, এটা অ্যাকচুয়ালি কোনো নাম না, এটা জাস্ট বলে একটা ঐতিহাসিক ক্যারেক্টারদের মধ্যে এই দুইটা নাম পাওয়া যায়। আর এখানে দুইটা নেশাজাত দ্রব্যের নাম পাওয়া যায়, একটা হচ্ছে গাঁজা আর একটা হচ্ছে গুলি, যেটা থেকে একটু দূরে থাকতে হবে। গুলি হচ্ছে এক ধরনের ট্যাবলেটের মতো একটা নেশাজাত দ্রব্য। তার চাচা, মানে মৃত্যুঞ্জয়ের চাচা, মৃত্যুঞ্জয়কে বলে যে ও গাঁজা খায়, গুলি খায়, এটা মানুষের কাছে বলে বেড়ায়, ঠিক আছে? এরপরে একটু দেখো, ফল আছে, 6টা ফলের নাম আছে। আম, কাঁঠাল, বৈচি, বৈচি হচ্ছে ছোট কাঁটাযুক্ত ফল, আনারস, রম্ভার কাদি হচ্ছে আহ আহ মায়ানমারে হয় এক ধরনের কলা, খেজুর, মেথি, এইগুলার নাম আমরা পাবো। রোগ হচ্ছে ম্যালেরিয়া। আর বার শনিবার এবং মঙ্গলবার, এই দুইটা বার আছে। তোমরা জানো যে রেইনকোট গল্পে রবি এবং সোমবার বাদে সব বারগুলো আছে। এবার একটু খেয়াল করো, রং হচ্ছে নীল আর গেরুয়া। গেরুয়া কালার তোমরা চেনো নাকি জানি না, স্যাফরন কালারটাকে বলা হয় গেরুয়া কালার। এটা একটু হচ্ছে অরেঞ্জিশ টাইপ একটা কালার। এই যে গল্প এখন যাব, এই যে এখন গল্পে চলে যাব, চলো এখন আমরা গল্পে एंट्री मारी। है एंट्री, ओके फाइन। रेडी? তোমরা কি রেডি? तुम लोग रेडी हो? अपन भी रेडी है।
বলো তোমরা কি রেডি? 1 ঘন্টা লাগলো খালি এইসব পড়াইতে। হ্যাঁ, দাগানো পিডিএফ পাই যাবা, ক্লাস শেষ হইতে হইতেই পাই যাবা। কেডা কেডা? রোয়াইদা, রিমলি, ক্লাসের কথা মনে থাকে না? হ্যাঁ, কিসের কথা মনে থাকে? দুষ্টু। কার কথা মনে থাকে তোমার? তোমার একমাত্র মৃত্যুঞ্জয়ের কথা মনে থাকবে, কারণ তুমি এখন বিলাসী পড়বা। দুষ্টু, আমারে খেপাবা না। এবার আসো। ওকে, ওকে, শুরু করি। হ্যাঁ, ওকে। গল্পটা বলতেছে কি দেখো, গল্পটা কি বলতেছে, এই যে গল্পটা ন্যাড়া বলতেছে। হু ইজ টেলিং দ্য গল্প? ন্যাড়া ইজ টেলিং দ্য গল্প। ওকে, ওকে, আই উইল টেক ইউর ইংলিশ ক্লাস অলসো, ডোন্ট ওয়ারি। পাকা 2 ক্রোশ পথ, ক্রোশ হচ্ছে একটা দূরত্ব, 1 ক্রোশ মানে 2 মাইলের বেশি, প্রায় 2 মাইল। হ্যাঁ, এখন দেখো, প্রায় প্রায় 2 মাইল, প্রায় 2 মাইল। আচ্ছা, পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করতে যাই। হ্যাঁ, মানে কি দেখো, যে স্কুলে যখন আমরা যাব তখন আমাদের কয় মাইল হাঁটতে হবে? 2 মাইল, অর্থাৎ 4 মাইল পথ হাঁটা লাগবে আমাদের স্কুলে বিদ্যা অর্জন করতে চাই। আমি একা নয়, 9, 10, 12 জন, মানে গ্রামের সবাই, গ্রামের গ্রামের সকলেই, যাহাদের বাটি, বাটি মানে বাড়ি, যাদের বাড়ি, যাদের বাড়ি পল্লী গ্রামে, তাদের ছেলে মেয়েদের শতকরা 80 জনকে এমনই করিয়া বিদ্যা লাভ করতে হয়। এখন যেমন গেটটা খুইলা পাড়াটা দিলে একটা স্কুলে এসে পড়ে না, আগে গেটটা খুইলা পাড়া দিয়া পাড়া ছুঁইরা মারা লাগতো, তারপর যাই স্কুলে পৌঁছাইতাম। বুঝছো, এত দূর ছিল। এবার কি, ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পরে তাহাতে হিসাব করিবার পক্ষে এই কথাটা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে, যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতের 4 ক্রোশ পথ ভাঙিতে হয়, 4 ক্রোশ মানে 8 মাইলের বেশি রাস্তা হেঁটে যেতে হয়। 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি, অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, এই যে গুগল ম্যাপের 21 মাইল মানে কিন্তু বাস্তবের 21 মাইল না। আমরা চাঁদপুরে গেছি একটা ইভেন্টে, আমার হাতে গুগল ম্যাপটা দিছে সানি ভাই, আমি তার বাইকের পিছে। সানি ভাই আমি কইতেছি, সানি ভাই ডানে বামে, ডানে বামে, এরকম ব্রেক ডান্স করতে করতে আমরা যাইতেছি। যাইতে যাইতে আমি বলছি, সানি ভাই এই যে সামনে, এই যে সামনে, এই যে আইসা পড়ছি। কারণ সানি ভাই একটা উষ্টা মারছে আমারে, কারণ আমি তো সামনে দেখি নাই কি। সানি ভাই দেখা কয়, এই দেখ তোর সামনে দেখি একটা পুকুর। এইগুলা কি হয় কও? তো ওই গ্রামের পোলাপাইন বলতেছে যে 4 ক্রোশ মানে 4 ক্রোশ না, অ্যাকচুয়ালি 8 মাইলেরও রাস্তাটা বেশি। কারণ রাস্তা তো স্মুথ না, রাস্তা যদি ঢেউ আকৃতির থাকে তখন তো এই ঢেউটারে সোজা করলে রাস্তাটা তো বড় হয়ে যায়। ঠিক আছে, তাহলে এরকম। এখন কি বলছে, যে 4 ক্রোশ কিভাবে হলো? যাওয়া আসা মিলে যেতে লাগে 2 ক্রোশ, আসতে লাগে 2 ক্রোশ, 4 ক্রোশ। এবার কি বলছে দেখো, হ্যাঁ, যে বর্ষার দিনে মাথার উপর, এই যে বর্ষাকাল, এই যে বর্ষাকাল, বর্ষার দিনে মাথার উপর মেঘের জল, পায়ের নিচে 1 হাঁটু কাদা,
গ্রীষ্মের দিনে জলের বদলে করা সূর্য আর কাদার বদলে ধুলার সাগর দিয়ে স্কুল ঘর করিতে হয়। সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী। সরস্বতীকে বিদ্যার দেবী, তোমরা জানো, বিদ্যার বিদ্যার দেবী, তাই না? বিদ্যার দেবী, সঙ্গীতের দেবী সরস্বতী খুশি হইয়া বর, বর মানে কি আশীর্বাদ, বর মানে কি আশীর সরি আশীর্বাদ, এই মেয়েরা, এই বর মানে কিন্তু আশীর্বাদ, হ্যাঁ, বর মানে কি আশীর্বাদ, আশীর্বাদ, আশীর্বাদ দেবেন কি তাহাদের যন্ত্রণা দেখে কোথায় যে লুকাইবেন তাই ভাবিয়া পান না। এইটা আবার ক্ষতে আসবে, এইটা ক্ষতে আসবে, কই আসবে? ক্ষতে। কেন আমি তোমাকে বলি। এখন বিদ্যা অর্জন করতেছে মা সরস্বতী, খুশি হয়ে তাদেরকে আশীর্বাদ করবে। এখন বলতেছে মা সরস্বতী অ্যাকচুয়ালি লজ্জা পাবে। কেন? কারণ ছেলের এত কষ্ট করে স্কুলে শিক্ষা অর্জন করতে যায়, আসলে মা সরস্বতী তাদের জন্য আর কি করবে এটা ভেবেই মা সরস্বতী মুখ লুকাইয়া কুল পান না, এই কথাটা বলার চেষ্টা করছে। তাহলে প্রথম প্যারাতে, প্রথম প্যারাতে আমরা কি পেলাম বলতো? প্রথম প্যারাতে আমরা পেলাম কি, যে যাতায়াত ব্যবস্থা, যাতায়াত, নেট চলে গেছিল। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। এখন আমি তোমাদেরকে বলি কাহিনীটা কি। কাহিনীটা হচ্ছে পোলাপাইন অনেক কষ্ট করে স্কুলে যাইতো। এরাই তোমাদের সেই বাপদাদারা, এই আমলেই কিন্তু তোমাদের বাপদাদারা যারা বলে আমরা স্কুলে যাওয়ার টাইমে প্রশান্ত মহাসাগর পাড়ি দিতাম, তিমি মাছকে কুতু কুতু দিয়ে আমরা পড়ালেখা করতে যাইতাম, আর তোমরা ঘরের মধ্যে বইসা, তোমরা এসির মধ্যে বইসা লেখাপড়া করতে পারো না। এটাই সেই যুগ, 1950 সালের দিকের কাহিনী, ঠিক আছে? এবার দেখো, তারপর এই কৃতবিদ্য, কৃতবিদ্য মানে কি? এই শিক্ষিত, কৃতবিদ্য মানে কি? বিদ্যা অর্জন করছে যারা, মানে এই শিক্ষিত। কৃতবিদ্য মানে কি? এই যে শিক্ষিত, এই শিক্ষিত শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন না কেন, গ্রামেই বসুন মানে কি? যে দায়িত্ব গ্রহণ করবে এরা, এরা কি করবে? দায়িত্ব গ্রহণ, এরা দায়িত্ব পারে, দায়িত্ব গ্রহণ করবে, করে। আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান, তাদের চার ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করবেই। কথার অর্থ কি? ক্ষুধার জ্বালায় অন্যত্র মানে কি? গ্রামান্তর করার কথা বলতেছে, গ্রামান্তর। তার মানে দুইটা অপশন আছে। এক, এরা যখন শিক্ষিত হবে অনেকে গ্রামের বড় বড় দায়িত্বে চলে যাবে, আবার অনেকেই হবে গ্রামান্তর করে দেশ ছেড়ে চলে যাবে। তো তাদের বলতেছে যে তারা যে ছোটবেলায় প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়া স্কুলে যাইতো, তিমি মাছের পেটে কুতু কুতু দিয়ে দিতে পড়ালেখা করতো, এরা কিন্তু একটা সময় বলবে আমরা এই কষ্ট করে পড়ালেখা করছি, তোরা কি করছিস? এই কথাটাই বলছে যে তাদের বিদ্যার তেজ আত্মপ্রকাশ করবেই। ঠিক আছে? এবার দেখো, এবার কি বলতেছে, কেহ কেহ বলেন শুনিয়াছি। আচ্ছা, যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা নাই ধরলাম, কিন্তু যাদের সে জ্বালা নেই সেসব ভদ্রলোকই বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করে। তারা গ্রামে বাস করিতে থাকলে তো পল্লীর এত দুর্দশা হয় না। যে পল্লী তো একটু উন্নত হতো, একটু কি হতো? উন্নত হতো যদি শিক্ষিত মানুষেরা গ্রামে বসবাস করে। তোমরা একটা জিনিস দেখো, যদি একটা গ্রামে সব সচিবরা থাকা শুরু করে, তাহলে সরকার কি করবে? সচিবদের থাকা, খাওয়া, জায়গা, রাস্তা, ইজি চলাফেরা করার জন্য সবকিছু ইজি করে দিবে না? তো দেখো, শিক্ষিত মানুষ গ্রামে নাই দেখি তো গ্রামের এই অবস্থা। তাই নেরা বলতেছে যে অ্যাকচুয়ালি গ্রাম ছাড়ার কারণটা কি? দ্বিতীয় প্যারা, হ্যাঁ, গ্রাম ছাড়ার, গ্রাম ছাড়ার কারণ কি? কারণ কি সেটা তো আমি জানতে পারছি না বা বুঝতে পারতেছি না। একটা কারণ জানতে পাইছি, ক্ষুধার জ্বালা বা মানে জীবিকা নির্বাহীর তাগিদে, বা আমরা বলতে পারি যে জীবিকা, জীবিকা নির্বাহের, নির্বাহের তাগিদে, তাগিদে তারা গ্রাম ছাড়ে। জীবিকা নির্বাহের তাগিদে গ্রাম ছাড়ে, এটা বুঝতে পারছি। হ্যাঁ, ওয়েট, জীবিকা নির্বাহের তাগিদে তারা গ্রাম ছাড়ে এটা বুঝতে পারছি, কিন্তু যাদের এই কষ্টটা নাই তারা কেন গ্রাম ছাড়ে?
এটা তো আমরা বুঝতে পারতেছি না। ঠিক আছে, তাহলে দ্বিতীয় প্যারাটা শেষ। তৃতীয় প্যারা দেখো, এইবার গ্রাম ছাড়ার কারণটা বুঝতে পারছে। ম্যালেরিয়া কথাটা নাই পড়িলাম, সে থাক। মানে এইটা কি, গ্রাম ছাড়ার অন্যতম কারণ, গ্রাম ছাড়ার অন্যতম কারণ। ঠিক আছে, যে ম্যালেরিয়াতে মশা যখন আমাকে কামড় দেয়, মশা যখন আমাদেরকে কুতুকুতু দেয়, তখন আমাদের ম্যালেরিয়া হয়। এই ম্যালেরিয়ার জন্য অনেকে গ্রাম ছেড়ে চলে গেছে, এটা আমরা বুঝতে পারছি। সে থাক, কিন্তু ওই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান, আর সংখ্যা নাই। তার মানে কি বলতো, যে বাচ্চাদের উচ্চতর বা উন্নত শিক্ষা প্রদানের জন্য অভিভাবকেরা গ্রাম থেকে চলে যায়। তার মানে এখানে আমরা কি বলতে পারি, যে বাচ্চাদের উন্নত উন্নত শিক্ষা শিক্ষা প্রদানের জন্য গ্রাম গ্রাম ছাড়ে। এটাও আরেকটা কারণ। কয়েকটা কারণ পারা গেল। হ্যাঁ, এবার বলতেছে, তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরে আসা চলে না। এখন ধরো তুমি হচ্ছে বড় হইছো শহরে, তুমি কি আর গ্রামে থাকতে পারবা? পারবা না। মেয়েরাও এই কথা বলতেছে যে ওরা গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর তার কখনো কেউ গ্রামে আসে না। এবার কি বলতেছে, কিন্তু থাক এ সকল বাজে কথা। বাজে কথা মানে কি খারাপ কথা? এখানে কি গালি দিছে? গালি তো দেয় নাই। তাহলে বাজে কথা কেন বলছে? বাজে কথা বলার কথা হচ্ছে অপ্রাসঙ্গিক বা অবান্তর কথা। অবান্তর কথা। স্কুলে যাই, এবার দেখো, এবার একটা বর্ণনা দিবে খুব সুন্দর। এখন এই যে এখানে এই প্যারাটাই, তোমরা যখন স্কুলে যাও না, তোমরা কি কি করো বলো তো? এখন দেখো, তোমরা যখন স্কুলে যাও, তখন তোমার বন্ধুরে ফোন দাও। তোমার বন্ধুর নাম হচ্ছে ধরো জায়েদ খান। এই জায়েদ, আজকে স্কুলে যাবি না? এই নাম, তুই নাম। এখন জায়েদ কয়, বন্ধু ওই যে ওইখানে একটা মহিলা কলেজ আছে, ওই মহিলা কলেজের ওই গেটের সামনে আমি থাকবো, তুই আমাকে এসে নিয়ে যাবি। তারপর তোমরা মহিলা কলেজের গেটের সামনে যেয়ে কি করো? তোমরা ধরো বিলাসী গল্পটা পড়ো, তোমরা ধরো আমার পথ প্রবন্ধটা পড়ো। তারপর পড়া হয়ে গেলে ওখান থেকে একটা রিক্সা নাও, রিক্সা নিয়ে যাও এলাকার একটা ধরো বিশাল লেভেলের একটা টং দোকানে। টং দোকানে যায় তোমরা কি করো, ধরো একটা চকলেট কেনো। ওই চকলেট কেনা, চকলেট মুখে দিয়ে খেতে খেতে গল্প করতে করতে স্কুলে চলে যাও। এরকম কাহিনী তো তোমাদের হয় অনেক, তাই না? তো ওই আমলে এরকম কাহিনী ঘটতো, কিছু এরকম কাহিনী ঘটতো। কিরকম কাহিনী ঘটতো একটু দেখো। কাহিনীগুলো ছিল এরকম। দেখো বলতেছে যে স্কুলে যায় 2 ক্রোশের মধ্যে আরো 2-3 খানা গ্রাম পার হইতে হয়। কয়খানা? 2-3 খানা। তাহলে এইটা একটু তোমাদেরকে আন্ডারলাইন করে দিতে বলবো, যে 2-3 খানা গ্রাম পার হইতে হয় স্কুলে যাইতে গেলে। তো এখন তারা কি করে? হ্যাঁ, এখন হ্যাঁ, এখন কি হয়, কার বাগানে আম পাকিতে শুরু করেছে, এই যে ওরাও তো দুষ্টু। ওরা যখন স্কুলে যেত, তখন এই যে প্রায় 4 মাইল রাস্তা যে হাঁটবে, এই হাঁটার মধ্যে যেই ঘর বাড়িগুলা ছিল না, ওরা দেখতো, ওরা গান গাইতো। হ্যাঁ, যে গান গাইতে গাইতে যাইতো, দেখতো যে কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বইচি ফল অপর্যাপ্ত, মানে এরা ফলন হইছে, কার কাঁঠাল গাছে কাঁঠাল পাকিল। হ্যাঁ, কার মর্তমান, মর্তমান মানে হচ্ছে এই মায়ানমারের রম্ভার কাঁদি, মানে কলার যে পুরা ছড়িটা আছে এটা কাটিয়া লইবার অপেক্ষা মাত্র। কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে, কার পুকুর পাড়ের খেজুর মেথি কাটিয়া লইয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প। খেজুর রস যেখানে জমা হয়, সেই সবর খবর লইতে লইতেই তো সময় চলে যেত। যে তারা স্কুলে যাওয়ার পথে এটা ছিল তাদের অ্যাক্টিভিটি। এই লাইনটা কি? এই লাইনটা হচ্ছে স্কুলে যাওয়ার পথে, এই যে এতটুকু। হ্যাঁ, এই যে স্কুলে যাবার পথে, স্কুলে যাবার যাবার পথে তাদের তাদের কি, তাদের অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি তারা কি করতো? হ্যাঁ, এইগুলা করতে যায় কি হইতো, যেগুলা আসলে বিদ্যা, অর্থাৎ যেগুলা নিয়ে তাদের কথা বলা উচিত,
অর্থাৎ যেগুলো নিয়ে যেগুলো নিয়ে তাদের তাদের কথা বলা উচিত, কথা বলা উচিত। কোনগুলা নিয়ে কথা বলা উচিত? ধরো, এই আজকে সাকিব ভাই কি পড়াবে সেটা তোরা পড়ছিস? তোরা তো পড়িস নাই, তোরা তো দুষ্টু। হ্যাঁ, তোরা সাকিব ভাই যা পড়াইছে তাই পড়বি। কি আফরি স্যারের ক্লাস করিস তোরা? তোরা সাকিব স্যারের ক্লাসে আসবি। এইগুলো হবে কথা, ঠিক আছে? এবার দেখো, আসলে বিদ্যা কোনটা? কামস্কাটকার রাজধানী শহরের নাম কি? এটা হচ্ছে চাটকা। এটা শব্দার্থে গেলে পাবা, এটা পরে বলবো। এই কামচাটকার রাজধানীর নাম হচ্ছে পেত্রা পাভলোভস্ক। এই নামটা শুনে এখন তোমাদের নাম ভুলে গেছো আমি জানি। পেত্রা পাভলোভস্ক, কামচাটকা এই উপদ্বীপটার রাজধানীর নাম হচ্ছে পেত্রা পাভলোভস্ক। এবং সাইবেরিয়ার খনির মধ্যে সোনা মেলে না রূপা মেলে, এই সকল দরকারি তথ্য অবগত। অবগত মানে জানা, অবগত মানে কি? জানা। এবার ফুরসত, ফুরসত মানে কি? ফুরসত মানে হচ্ছে সুযোগ। সুযোগই তো মিলতো না। যেগুলা আসলে বিদ্যা, এগুলাই তো আমরা জানতাম না যে এগুলার অ্যান্সার কি। ঠিক আছে, হ্যাঁ এটা রাশিয়ার। ইউ আর কারেক্ট, এগুলো হচ্ছে সব রাশিয়ার অঞ্চলটাই। হ্যাঁ, এবার একটু আসো, এইবার কি বলছে দেখো। এইবার দেখো, তার মানে এখানে আমরা কি পেলাম এই প্যারাটায়? যে বাচ্চাদের উন্নত শিক্ষা প্রদানের জন্য গ্রাম ছেড়ে চলে যায়। গ্রাম ছাড়ার অন্যতম কারণ হচ্ছে ম্যালেরিয়া। আর এই প্যারা থেকে পাইলাম যে কি, যেগুলা আসলে নিয়ে তাদের কথা বলা উচিত সেগুলা নিয়ে তারা কথা বলতো না। আর কি পাইলাম? স্কুলে যাবার পথে তাদের কি কি অ্যাক্টিভিটিস ছিল, এগুলো আমরা জানলাম। দেখো, সব পড়াই দিতেছি, একদম টুকরা টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে পড়াই দিতেছি। দেখো, কাজেই এক্সামিনের সময়, অর্থাৎ এক্সামের সময়, এই যে এক্সামের সময়, এই যে আমার একটা স্টুডেন্ট আছে যার নাম আফরিফ, ও ধরো এখন বুয়েটে পড়ে। ও এক্সামের সময় সারাক্ষণ পাশে যে বসে থাকে তার দিকে তাকায় থাকে। এটা করা কি উচিত? এটা কিন্তু করা উচিত না। তো কাজেই এক্সামিনের সময় এডেন কি? এডেন হচ্ছে একটা বন্দরের নাম। এডেন কি? একটা বন্দর এর নাম। হ্যাঁ, একটা বন্দরের নাম বা একটা পোর্টের নাম। এটা হচ্ছে জর্ডানের একটা বন্দর, যে বন্দরে লবণ টবণ পাওয়া যায়। বলতেছে এডেন কি? এটা একটা বন্দরের নাম জিজ্ঞাসা করলে আমরা কি বলতাম? আমরা বলতাম পার্সিয়ার বন্দর। বন্দর। এটা হচ্ছে ভুল উত্তর। এটা হচ্ছে ভুল উত্তর। ভুল উত্তর। ঠিক আছে, এটা হলো ভুল উত্তর। ধরো তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে যে কোনো একটা প্রশ্ন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা কি করো? খাতা ভরাট করার জন্য উল্টা পাল্টা লিখে দিয়ে আসো না? তোমাদেরকে যদি বলা হয় মানব দেহে মাথা কোন জায়গায়, ধরো কেউ পারে না, হ্যাঁ, সে কি করবে? বলবে মানব দেহে মাথার অবস্থান কিডনির ভিতরে। এরকম লিখে দিয়ে আসবে না? এই যে এরকম ভুংচুম উত্তর লিখে দিয়ে আসতো। আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাহিলে লিখে দিয়ে আসতাম তোগলক খা। এটা কোনো কিছু হইলো? আমার বন্ধুর বাপের নাম কি তোগলক খা? হ্যাঁ, বন্ধুর বাপের নাম কি বাবর। অ্যান্সার লিখতে পারতো না। এবার কি বলছে দেখো, আজ 40-এর কোঠা পার হইয়াও দেখি, যে আজকে যখন আমাদের বয়স 40 পার হয়ে গেছে, তখন দেখি ও সকল বিষয়। কোন সকল বিষয়? এই যে এই প্রশ্নের, অর্থাৎ এ ধরনের সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান, এই সকল বিষয়ে ধারণা প্রায় একই রকম আছে, মানে এখনো জানি না, এখনো জানা নাই, জানা নেই। বুঝা গেছে? এবার কি বলতেছে দেখো, এরকমই আছে। তারপরে প্রমোশনের দিন। প্রমোশন মানে রেজাল্ট। হ্যাঁ, প্রমোশন মানে রেজাল্টের দিন। মুখ ভার করিয়া বাড়ি ফিরে আসিয়া কখনো দল বাঁধিয়া মতলব করি। মতলব করি মানে কি? দল বাঁধিয়া আমরা সিদ্ধান্ত নেই। আমরা কি নেই? সিদ্ধান্ত নেই। হ্যাঁ, যে মাস্টারকে ঠ্যাঙানো উচিত, এটা তোমরা করো না? এই যে তোমরা বলো না, উফ, স্যার আজকে আমাকে উদম পিটন পিটিয়েছে,
আমার পশ্চাৎ লাল বানিয়ে দিয়েছে, নিশ্চয়ই স্যারের বাসায় আজকে গন্ডগোল লাগছে ম্যাডামের সাথে। হ্যাঁ, এরকম স্যারের কাছে আমরা পড়বো না, এই ধরনের কথাবার্তা বলো না। এই কথাবার্তা আজ থেকে 1-150 বছর আগে এরকম ছিল, যে মাস্টারকে তারা মারার চিন্তা ভাবনা করতো, অথবা বলতো অমন বিশ্রী। হ্যাঁ, বিশ্রী যার, এটা বহুব্রীহি সমাস। বিশ্রী স্কুলে ছাড়িয়া দেওয়াই কর্তব্য, যে এই স্কুলে আমরা পড়বো না। তার মানে এই প্যারাটাই তুমি কি পাইলা, এই প্যারাটাই পাইলা যে বাচ্চাদের লেখাপড়ার অবস্থা, বাচ্চাদের কিসের অবস্থা, লেখাপড়ার অবস্থা। হ্যাঁ, তাদের তাদের লেখাপড়ার লেখাপড়ার পড়ার হালাত বা অবস্থা। ওকে, এইবার দেখো হ্যাঁ, রোকসানা রিপাত তোর পা ব্যথা করতেছে। হ্যাঁ, পড়তে পড়তে পা ব্যথা করতেছে, এই হিসাব তো মিলাইতে পারলাম না আমি। হ্যাঁ, এবার আয়, এই যে আরেকটু পড়াবো এখন নায়কের এন্ট্রি। হ্যাঁ, নায়ক কিভাবে এন্ট্রি নিচ্ছে দেখো, দুইটা মোটর সাইকেলে দাঁড়াই আছে, দুই ঠ্যাং দুই মোটর সাইকেলে, আর নায়ক এইভাবে হাত উঁচে আসে, সামনে একটা বট গাছ, ধাম করে বাড়ি খেয়েছে। চিন্তা করো কি অবস্থাটা হবে। এখন দেখো, আমাদের গ্রামে একটি ছেলের সাথে মাঝে মাঝে আমাদের স্কুলের পথে দেখা হতো। তার নাম কি? তাহার নাম ছিল এই সেই মৃত্যুঞ্জয়। এবারে গ্যাঞ্জাম, বিলাসীরে বিয়ে করছে, হ্যাঁ দুষ্টু। এবার কি বলে দেখো, আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়। হ্যাঁ, 3rd ক্লাসে পড়িত, মানে ক্লাস 8। তোমরা এটা তো জানোই, কোন ক্লাস? ক্লাস 8-এ পড়িত। কবে সে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল এই খবর আমরা কেউ জানতাম না। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয়। প্রত্নতাত্ত্বিক মানে কি? পুরাতন বিষয়ের গবেষক, যারা পুরনো পুরনো অর্থাৎ যারা হচ্ছে প্রত্ন বিষয়ক তাত্ত্বিক, এটা হচ্ছে তোমার আহ মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এটা হচ্ছে পুরানো পুরানো জিনিসপত্রর যে গবেষণা করে, জিনিসের গবেষক, গবেষক। আমরা কিন্তু তাহার ওই 3rd ক্লাসটাই চিরদিন দেখিয়া আসিয়াছি। বলতেছে যে এই মৃত্যুঞ্জয় যে কবে ক্লাস 8-এ উঠছে এটা তোমরা জানতাম না। এটা বোধহয় প্রত্নতাত্ত্বিক, যারা পুরাতন জিনিসপাতি নিয়ে গবেষণা করে, তারা বলতে পারবে। তার মানে এই প্যারাটাই আমরা পেলাম কি, নায়কের নায়কের এন্ট্রি, নায়কের ওয়ান্ডারফুল এন্ট্রি। ঠিক আছে, এবার দেখো, হ্যাঁ আর্কিওলজিস্ট, কারেক্ট। এবার একটু খেয়াল করো, তাহার 4th ক্লাসে উঠিবার ইতিহাসও কখনো শুনিনি, যে কখন যে সে, এই যে আরেকটু পড়াবো, ক্লাস কত, কখন যে সে ক্লাস 7-এ ছিল সেটার ইতিহাসও আমরা জানি নাই। আর কোন জীবনে সে ক্লাস 9-এ উঠছে কিনা তাও আমরা জানি না। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউ ছিল না, হি ওয়াজ এতিম। ওকে, আর ছিল এক জ্ঞাতি খুড়ো, সম্পর্কে এক চাচা ছিল। আর খুড়োর কাজ কি ছিল? ভাইপো, ভাইয়ের ছেলে। ভাইপো মানে কি? ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলের নামে নানাবিধ দুর্নাম রটনা, রটনা মানে কি? তৈরি করা। নানাবিধ দুর্নাম তৈরি করে বেড়ানো। কেমন দুর্নাম? সে গাঁজা খায়, সে গুলি খায়, বাট মৃত্যুঞ্জয় ওয়াজ আ জেন্টল পারসন লাইক মি। ওকে, আচ্ছা, এবার দেখো এমনই আরো কত কি। কেন এটা কেন করতো? কারণ গ্রামবাসী যাতে মৃত্যুঞ্জয়কে বের করে দেয়, এবং মৃত্যুঞ্জয়ের যত জমি জমা আছে সব যাতে চাচা পেয়ে যায়। এখন বলতেছে কি, একটু খেয়াল করো, আরেকটু পড়াবো। আর একটা কাজ ছিল বলিয়া বেড়ানো। ওই বাগানের অর্ধেকটা, ওই বাগানের অর্ধেকটা কি, তার নিজের অংশ নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র। অবশ্য একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু জেলা আদালতের নালিশ করিয়া নয়, ওপর আদালতের হুকুমে। ওপর আদালত মানে কি? সৃষ্টিকর্তার হুকুমে। কার হুকুমে? সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার
কর্তার হুকুমে সে পরে কথা হইবে। এখানে কিন্তু একটা কাহিনী আছে, সেই কথাটা পরে হবে। তার মানে এই প্যারাটাই আমরা পেলাম হচ্ছে মৃত্যুঞ্জয়ের পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল কি? পার্সোনাল ইনফরমেশন পেলাম এই প্যারাটাই, ইনফরমেশন। প্রতি প্যারায় তোমাদের যাতে চিনতে সুবিধা হয় এই কারণে কিন্তু আমি বলে দিচ্ছি, হ্যাঁ, পার্সোনাল ইনফরমেশন। এইবার একটু দেখো, মৃত্যুঞ্জয় নিজে রাধিয়া খাইতো। ওয়াও, হাজবেন্ড ম্যাটেরিয়াল। সে নিজে রান্না করে খেত। বোঝা গেছে কিরকম ছিল? আমার মতো একদম। এবার দেখো, গ্রামের দিনে, সরি, আমের দিনে ওই আম গাছটা জমা দিয়েই তার সারা বছরের খাওয়া দাওয়া পড়া চলিত, এবং ভালো করিয়াই চলিত। মানে সে কি আম ভাড়া দিত, মানে জমিটা ভাড়া দিত। তার মানে হি ওয়াজ রিচ কিড। হি ওয়াজ কি? ভেরি রিচ। রিচ কিড। সে কিন্তু অনেক রিচ ছিল। রিচ কিড, বুঝো কিন্তু নিজে আবার রান্নাও করতে পারে। একদম খাপে খাপ মিলে গেছে। এবার যেদিন দেখা হয়েছে সেদিনই দেখেছি ছেঁড়া খোড়া মলিন, মলিন মানে কি রংহীন, বইগুলো বগলে করিয়া পথের এক ধার দিয়ে নীরবে, নীরবে মানে কি চুপচাপ, কারোর সাথে কথা বলতো না, চুপচাপ চলিয়াছে। তো ব্যাপারটা এরকম, আহ ধরো এই যে এরকম, ধরো এই যে এরকম বগলের ভিতরে বইটা নিয়ে এমনি করে হাইটে চলে যেত। ঠিক আছে, কোনো দিকে কিন্তু তাকাইতেছে না, বুঝছো কিন্তু। এবার কি বলতেছে দেখো, বলতেছে তাহাকে কখনো কারো সহিত, সহিত মানে কি? সহিত মানে হচ্ছে সাথে, কারো সহিত যাচিয়া, যাচিয়া মানে কি যেচে, যেচে আলাপ করিতে দেখিয়া নেয়, বরঞ্চ উপযাজক, উপযাজক মানে কি নিজ থেকে যেচে, নিজে থেকে যেচে, যেচে আমরাই কথা কইতাম। তাহার প্রধান কারণ ছিল দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। মানে যার সাথে দেখা হতো, ইয়ো ব্রো মৃত্যুঞ্জয়, হাউ আর ইউ, আর মৃত্যুঞ্জয় দোকানে নিয়ে যেত, দোকানে নিয়ে যায় তাকে মিষ্টি কিনে খাওয়াইতো বা কিছু খাওয়াইতো। এই কারণে সবাই তার সাথে মিশতে চাইতো। আর শুধু ছেলেরাই নয়, তার মানে কি মেয়েরাও। হয় বেটা, তারা পড়ি, পরের লাইনটা পড়ি, ওয়েট। কত ছেলের বাপ, বাপ ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়ে তাহার কাছে স্কুলের মাহিনা, মাহিনা মানে কি বেতন, বেতন হারাইয়া গেছে, বই চুরি হয়ে গেছে বলিয়া টাকা আদায় করিয়া লইতো, তাহা বলিতে পারি না। মানে বুঝছো তো, মানে ছেলে তো যাইতো, ছেলের বাপেরাও তার কাছে নিজেদের ছেলেদের পাঠাইতো যে তুই যাই মৃত্যুঞ্জয়কে বলবি তোর স্কুলের বেতন হারাই গেছে। টাকা নিত, টাকা নিয়ে কিন্তু আর কেউ দিত না। এবার কি বলতেছে দেখো, ঋণ স্বীকার তো দূরের কথা, ছেলে তাহার সহিত এ কথা কহিয়াছে, এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাইতো না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের এমনই সুনাম ছিল। এটা আসলে ব্যঙ্গ অর্থে বলা হয়েছে, এটা ব্যঙ্গার্থে, ব্যঙ্গার্থে বলা হয়েছে, সুনাম না, অ্যাকচুয়ালি দুনাম, দুনাম বলা। কারণ মৃত্যুঞ্জয়ের তো একটা সুনাম ছিল, গাঁজা খায়, গুলি খায়। তো গাঁজা খায় যে গাঁজাখোর, তাদের সাথে তো মিশতে দিবে না বাপেরা। এই কারণে কেউ টাকা মানে ফেরত দিত না, আর কেউ টাকা চাইলেও কেউ স্বীকার করতো না। ক্লাস করতে করতে কিডনি ব্যথা করতেছে, কি বলো না বলো? কিডনি কই থাকে? কিডনি থাকে ফ্রিজে। ফ্রিজে কিডনি আছে, তোমার ব্যথা করতেছে, এটা টের পাইলা কেমনে? তুমি ভালো মতো, ভালো মতো, হ্যাঁ, হৃদয় দিয়ে পড়ো। কি দিয়ে পড়বা? হৃদয় দিয়ে, তাহলে বুঝবা সবকিছু। এবার একটু আসো, এবার আসো, এই যে দেখো, এই যে লাস্ট প্যারা, হ্যাঁ লাস্ট প্যারা, একটু খেয়াল করো। তার মানে এখান থেকে আমরা কি পেলাম? যে মৃত্যুঞ্জয়ের প্রতি গ্রামবাসীর দৃষ্টিভঙ্গি। তাহলে এই প্যারায় আমরা পেলাম মৃত্যুঞ্জয়ের প্রতি, মৃত্যুঞ্জয়ের প্রতি, প্রতি গ্রামবাসীর, গ্রাম, গ্রামবাসীর দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি। ওকে, ওকে। ও বলে হৃদয়ে, বলে যক্ষা হয়েছে। যক্ষা কি হৃদয়ে হয়? যক্ষা ব্রেনে হয়। আমি বুঝলাম না তোমরা কোন মেডিকেল সায়েন্স পড়ো, তো রুমিয়া। এবার আসো, এইবার একটু দেখো, এই যে লাস্ট প্যারাটা পড়াই, অনেকদিন মৃত্যুঞ্জয়ের দেখা নেই, অ্যাবসেন্ট। একদিন শোনা গেল সে মর্মন, মানে কি মৃত প্রায়, মৃত প্রায়।
প্রায় মারা গেছে। আর একদিন শোনা গেল মালোপাড়া, মালোপাড়ায় কারা থাকে? সাপুরেরা থাকে। মালোপাড়ায় কারা থাকে? সাপুরে, সাপুরে, সাপুরেরা থাকে। এই মালো কারা হয় জানো? মালো হয় যারা হচ্ছে সাপের তোমার ওই যে মূল টুল এগুলা বিক্রি করে। সাপের মূল তো না, মানে সাপ তাড়ানোর জন্য যারা গাছপালা এগুলা বিক্রি করে। হ্যাঁ, এক বুড়ো মালো বা এক বুড়ো সাপুরে, এগুলা সম্পর্কে পুরো পড়াবো, আগে শেষ হোক এগুলা। সাপুরে তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী, এই যে নায়িকা চলে আসছে, সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে যমের মুখে, যমকে তোমরা জানো যমদূত হচ্ছে মৃত্যুর দেবতা, মৃত্যুর মুখ হইতে ফিরাইয়া আনিয়াছে। তার মানে আমরা বলতে পারি এইখানে যে নায়িকা, নায়িকার এন্ট্রি, নায়িকার এন্ট্রি, ঠিক আছে, নায়িকার এন্ট্রি। ওকে, এইবার দেখো, অনেকদিন তাহার মিষ্টান্নের সদ্দয় করিয়াছি, মানে অনেকদিন তার মিষ্টি খাইছি, মনটা কেমন করিতে লাগলো। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখতে গেলাম। লুকাইয়া কেন? কারণ ওই যে গ্রামবাসী, তার প্রতি একটা দৃষ্টিভঙ্গি আছে না, হচ্ছে মৃত্যুঞ্জয়ের বন্ধু, তাইকে ওকেও তো আইসোলেট করে দিবে। এবার বলতেছে তাহার পুরো বাড়িতে, পুরো বাড়ি মানে কি জানো? পুরাতন বিশাল বাংলো বাড়িতে, এরকম পুরাতন বাড়িতে প্রাচীরের বালাই নেই, কারণ সে তো রিচ কিড ছিল, অনেক প্রাচীর ছিল। স্বচ্ছন্দে ভিতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে, আর ঠিক সম্মুখেই তক্তপোষ মানে বিছানা। তক্তপোষ মানে কি? বিছানা, বা আমরা বলতে পারি চৌকির উপর পরিষ্কার ধবধবে বিছানা বা চাদর। এটা মানে কি? চাদর। ধবধবে মানে বলতে পারি আমরা সাদা। হ্যাঁ, সাদা। আচ্ছা, চাদর। মৃত্যুঞ্জয় শুইয়া আছে, তাহার কঙ্কাল ছাড় দেহের প্রতি চাহিলেই বোঝা যায় বাস্তবিক যমরাজ মৃত্যুর দেবতা চেষ্টার ত্রুটি করেন নাই। ত্রুটি করেন নাই মানে কি? যে তার জান কবজ করে নিয়ে যেত, বাট বেঁচে গেছে। তবে শেষ পর্যন্ত সুবিধা করতে পারে নাই ওই মেয়েটির জোরে, কারণ মেয়েটি তাকে বাঁচায় তুলছে। সে শিওরে, শিওরে মানে মাথার কাছে, মাথার কাছে, মাথার কাছে বসিয়া পাখার বাতাস করিতেছিল। আকস্মাৎ মানে হঠাৎ, হঠাৎ মানুষ দেখিয়া চমকাইয়া উঠিয়া দাঁড়ালো। এই সেই বুড়ো সাপুরের মেয়ে বিলাসী। তাহার বয়স 18 কি 28। ঠাহর, ঠাহর মানে আন্দাজ, ঠাহর মানে আন্দাজ করিতে পারিলাম না, কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম। বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরে আর কিছু নাই। মানে সারা রাত জেগে মৃত্যুঞ্জয়ের সেবা করছে। দেখছো কি সুন্দর, কি সুন্দর, ভাবতেই ভাল লাগে। মৃত্যুঞ্জয়ের সেবা করছে, ঠিক ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, হাত দিয়ে এতটুকু স্পর্শ করিলেই, নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়বে। তুই ন্যাড়া, তুই ওরে স্পর্শ করবি কেন? তোরে তো একদম সপাত সপাত করে বাড়ি দেওয়া উচিত, তুই বিলাসীর স্পর্শ কেন করবি? দুষ্টু। মানে বুঝাইছে যে এই হচ্ছে একটা ফুলদানিতে বাসি ফুল যেরকম থাকে না, হালকা একটু টাচ করলেই কি পাতা ঝরে পড়ে যায়। তো বিলাসীর অবস্থা এতই করুন যে সেও ভারী কোনো কাজ করতে দিলে তার জানটা প্রায় বের হয়ে যায়, এমন একটা অবস্থা। তো এই পর্যন্ত আমরা পড়লাম, এই পর্যন্ত আমরা পড়লাম। তারপর কি বললো দেখো, মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলল, কে? ন্যাড়া? বললাম ইয়া, আই এম ন্যাড়া। আচ্ছা, সো এই পর্যন্ত আমরা রাখছি, এই পর্যন্ত আমরা রাখছি। বলো কেমন ভালো লাগলো? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি দুইটাই দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই পিডিএফটায় অনেকখানি ভুল আছে, তাই লেখাটা দিচ্ছি। আর ভালো পিডিএফটা, এই যে প্র্যাকটিস শিটটা আগেই দেওয়া হয়ে গেছে, আর ভালো পিডিএফটা আমি ঠিকঠাক করে আবার দিতেছি, দাঁড়াও। ওকে, মজা না করে বললে কি হবে? থ্যাংক ইউ, তোমরা 120 জন ছিলা।
বাংলা সহ্য হইতো না আমার জন্য অপেক্ষায় থাকো এখন? আরে মজা দেখো, আমি হুদাই আমি কি আহ মজা না করে পড়াইলে তো ভালো লাগবে না, মজা করে পড়তে হবে। আমরা কালকে একটা পোস্টার দিলাম না যে সাউথ এশিয়ার মধ্যে টপ 10-এও আমরা নাই বই পড়াতে, যারা সর্বোচ্চ 10 ঘন্টা বই পড়ে কারা, জাপান না ইন্ডিয়া, যেটা দেখলাম। আমরা কিন্তু এই লিস্টে নাই। এটার কারণ এটাই যে আমরা আসলে বই তখনই পড়তে পারবো, যেমন দেখো আমি তোমাকে মজা করে পড়াইছি এবং আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি যে তোমরা দেবদাস বইটা পড়ো, তখন তোমার মনে হবে ভাই যেহেতু সাজেস্ট করছে তাহলে মজাই হবে। তো এই যে মজা দিয়ে পড়ানোর যে মজাটা, এটা যদি না হয় তাহলে তো মজা লাগবে না। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। আর এই তো, আসসালামু আলাইকুম।